আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর নাই বাংলা প্রথম পত্র লেকচার 3 গদ্য অংশ নিয়ে হাজির হয়েছি। আমি জিলানী হোসেন জয়। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বই পড়া, গদ্য এবং শিক্ষা ও মনুষ্যত্ব। এই বই পড়া ও শিক্ষা ও মনুষ্যত্ব থেকে প্রতি বছরই এমসিকিউ এবং সিকিউ অংশ কিন্তু এসেই থাকে, এবং তোমরা অনেকেই জানিয়েছো যে আমাদের এই দুইটা গদ্যের সমস্যা আছে। আমরা মূল বইকে আগে প্রাধান্য দিয়ে এরপর স্লাইড আকারে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আমরা সবগুলোই পড়ব। এখানে এমসিকিউ এবং সিকিউ সব কিছুই থাকছে। তাহলে চলো আমরা আগে বই পড়াটা পড়ে আসি। বই পড়া লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী। 1868 থেকে 1946 পর্যন্ত তার সময়কাল ছিল আর কি। তাহলে আমরা মূল বইটা আগে পড়ে আসি, গল্পটুকু। এরপর হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আমরা পড়ব। এখানে মূল ভাব আছে, শিখন ফল আছে, সবগুলো আমরা ধাপে ধাপে পড়ব। তার আগে আমরা মূল বইয়ের গল্পটা পড়ে আসি। শুরুতেই লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে বই পড়া কে লিখেছেন? প্রমোদ চৌধুরী। এবং এখানে যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ক নম্বরে অর্থাৎ জ্ঞানমূলকে আসতে পারে, তিনি কত সালে, এই যে 1868 সালে যশোরে জন্মগ্রহণ করে এবং তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। যেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, তোমরাও মূল বইয়ে হাইলাইট করে রাখবে। এরপর তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন এবং ব্যারিস্টারি পড়ার জন্য কোথায় যান? বিলাত যান, বিদেশ যান। এবং বিলাত থেকে ফিরে এসে তিনি দেখো ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এবং পরবর্তীতে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম সেটা হচ্ছে বীরবল। এখানে আমি 100% দিয়ে রাখছি, এটা আসবেই, খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমি 7 স্টার বা 100% দিয়ে রাখবো সেগুলো তোমরাও দিয়ে রাখবে, এটা মিস নাই, আসবেই। তার সম্পাদিত দেখো এই যে সবুজপত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবং তার বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে যে নতুন গদ্যধারা সূচিত হয়েছে এবং সবুজপত্র এখানে আমি 100% দিয়ে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। তার উল্লেখযোগ্য গ্রন্থ কি কি ছিল দেখো? বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, তবে আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল, দেখো লোহিত, তারপর হচ্ছে সনেট 50 এটা গুরুত্বপূর্ণ, পদচারণ, এগুলো তার হচ্ছে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ছিল। প্রমোদ চৌধুরী 2রা সেপ্টেম্বর 2 রানা, এটা হবে 1946 সালে কলকাতায় পরলোক গমন করেন, মৃত্যুবরণ করেন। অর্থাৎ এই লেখক পরিচিতি অংশে যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি 100% দিয়েছি, সেইভাবেই তোমরা পড়ো। এবার প্রতিটা গল্প হোক কবিতা হোক তুমি সেটা হচ্ছে শব্দার্থ এবং পাঠ পরিচিত অংশটুকু পড়ে রাখবে আগে, তাহলে ওই গল্প বা কবিতাটা বুঝতে তোমার সুবিধা হবে। দেখো শব্দার্থের মধ্যে রয়েছে কি? শৌখিন, সেটা হচ্ছে রুচিবান। উদ্বাহু মানে কি বলতো? উদ্যবাহু মানে বাহুটা উপরে উঠিয়ে দেয়া, আহ্লাদে হাত উঠানো। ডেমোক্রেসি, দেখো এটা ক নম্বরে আসতে পারে। ডেমোক্রেসি সেটা হচ্ছে গণতন্ত্র। সন্ধিহান মানে কি? সন্দেহযুক্ত। আর সুসার মানে হচ্ছে প্রাচুর্য বা সচ্ছলতা, বানানটা গুরুত্বপূর্ণ। জজ বিচারক, ভারেও ভবানী, এটা গুরুত্বপূর্ণ, সেটা হবে রিক্ত বা শূন্য। আবহমান কাল অর্থ চিরকাল, সল্লাসে অর্থ হচ্ছে আনন্দে। অবগাহন মানে হচ্ছে সর্বাঙ্গ বা ডুবিয়ে গোসল। উপায়ন্তর মানে অন্য কোনো উপায় নেই। স্বশিক্ষিত, এই স দ্বারা, এই দন্ত শৈব দ্বারা বোঝায় হচ্ছে নিজ বা মাইসেলফকে বোঝায়। কাকে বোঝায় বলো তো? নিজ বা মাইসেলফকে বোঝায় এই দন্ত শয় ব ফলা দ্বারা। নিজে নিজে শিক্ষিত। আর প্রচ্ছন্ন অর্থ হচ্ছে গোপন, এটা ক নম্বরে আসতে পারে। প্রচ্ছন্ন শব্দের অর্থ কি? গোপন হবে। জীর্ণ অর্থ হচ্ছে হজম। অব্যাহতি মানে হচ্ছে মুক্তি দেয়া। আর গতাসু এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মৃত। গলাধকরণ মানে হচ্ছে গিলে ফেলা। আর কারদানি মানে হচ্ছে বাহাদুরি। উদারপূর্তি, উদার মানে হচ্ছে পেট, আর পূর্তি মানে পেট ভরা, পেট ভরানো। দেখো ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, আর যদি বলা হয় ডেমোক্রেটিক সেটা হবে গণতান্ত্রিক। দাতাকর্ণ মানে কি? মহাভারতের বিশিষ্ট চরিত্র কুন্তী পুত্রকে বলা হয় দাতাকর্ণ। এরপরে দেখো দানের জন্য প্রবাদ তুল্য মানুষ। আর কেতাবি মানে যারা কেতাব অনুসরণ করে চলে তাদেরকে বলা হয় কেতাবি।
এই শব্দার্থগুলো যেগুলো আমি একটু বক্স করে দিয়েছি সেগুলো গুরুত্ব সহকারে পড়বে। পাঠ পরিচিতি পড়লে তোমার কী লাভ হবে? তুমি সৃজনশীল প্রশ্নের গ এবং ঘয়ে ভালোভাবে উত্তর করতে পারবে, এবং সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নংয়ে যে 2 নং প্যারা আছে সেখানে কিন্তু এই মূল ভাব বা পাঠ পরিচিত অংশ থেকে তুমি লিখবে। যে বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর কোন জায়গা থেকে সংকলন করা হয়েছে? দেখো সেটা হচ্ছে প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। বার্ষিক সভায় মনে রাখবে আমাদের পাঠ চর্চার অনভ্যাস, যে অভ্যাস না, যে শিক্ষা ব্যবহার ত্রুটির জন্য ঘটেছে তা সহজে লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকারী নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। অর্থাৎ যেখানে তুমি বলছে আর্থিক অনটনের কারণে অর্থ করে না এমন সব কিছু এদেশে কি অনর্থক বলে বিবেচনা করা হয়, তার কোনো অর্থ নাই। সেজন্য বই পড়ার প্রতি লেখকের দেখো লোকের হচ্ছে অনীহা, মানে ওইভাবে আগ্রহ থাকে না যে বই পড়ে সরাসরি তো আমি টাকা পাচ্ছি না, এজন্য একটা আগ্রহ থাকে না, অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে জ্ঞানটা আহরণ করি, শিক্ষা পূর্ণাঙ্গ, দেখো লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে এখানে হচ্ছে বলা হয়েছে আর কি। অর্থাৎ ব্যাপকভাবে কৈশিক লাইনটা, এই যে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে আমাদেরকে ব্যাপকভাবে কি বই পড়া দরকার। এরপরে কারণ সুশিক্ষিত লোক মাত্রই কি স্বশিক্ষিত, অর্থাৎ ভালোভাবে শিক্ষিত লোকই হচ্ছে নিজে নিজে শিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে কিসের দরকার? খুবই গুরুত্বপূর্ণ এটি। তুমি যদি যথার্থ শিক্ষিত হতে চাও তাহলে তোমার অবশ্যই মনের প্রসার দরকার, আর তার জন্য বই পড়ার অভ্যাস তোমাকে বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন আছে, এবং এই লাইব্রেরি দেখো লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়তে পারে, নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব, দেখো এই দুইটা গুরুত্বপূর্ণ, তোমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন আসতে পারে যে বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করা হয়েছে খুব সুন্দরভাবে। এই প্রবন্ধটি এই শিক্ষা আমাদেরকে দেয় যে জাতির মানসিক বিকাশ সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। এই শেষের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি 7 স্টার দিয়ে রাখছি। এই গেল হচ্ছে আমাদের পাঠ পরিচিতি। এবার হচ্ছে আমরা মূল গল্পটি পড়ব। কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্রে অনেকে বলো এমসিকিউ আমাদের কমন এভাবে আসেনি, কিন্তু আসবে কখন জানো? তুমি যদি তোমার শর্ট সিলেবাসের আওতাভুক্ত প্রতিটি গল্প কবিতা খুব ভালোভাবে পড়ো তাহলে তুমি কমন পাবে সর্বোচ্চ, এবং আমি সেইভাবে পড়াচ্ছি প্রতিটা লেকচার আর কি। শুরুতে দেখো, বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। প্রাবন্ধিক বলেছে বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে পরামর্শ দিতে চাই না। প্রথমত সে পরামর্শকে গ্রাহ্য করবে না, মানে কেউ গ্রহণ করবে না, কেউ পাত্তা দিবে না, কেননা আমরা জাত হিসেবে কি নয় বলতো, শৌখিন নয়। শূন্যস্থান টাইপের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। অর্থাৎ আমি যদি কাউকে বই পড়ার জন্য হচ্ছে তোমার পরামর্শ দিই তাহলে অনেকে সেটাকে কি মনে করবে? কুপরামর্শ, খারাপ পরামর্শ মনে করবে। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবনধারণী করাই যখন প্রধান সমস্যা, তখন জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক, মানে তার কোনো অর্থ নাই ও নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। দেখো আমরা সাহিত্যের কি উপভোগ করতে প্রস্তুত নই? রস। কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ। এই যে আমি বই পড়ছি বা এই যে আমি পড়াচ্ছি, দেখো এই সাহিত্যের রস আমরা উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু এই যে শিক্ষা গ্রহণ করার পর যে সরকারি চাকরি করবে, ভালো একটা চাকরি করে তুমি হচ্ছে ভালো টাকা উপার্জন করবে, এটার জন্য আমরা সব হচ্ছে উদ্বাহ, মানে আল্লাদে আমরা হাত উঠিয়ে দিই, উদ্বাহ, বাহুটা উপরে উঠিয়ে দিই। কিন্তু যে তোমাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যে সাহিত্যের রস উপভোগ করতে হবে, এটাই প্রস্তুত আমরা নয়। আমরা শুধু যে ভালো রেজাল্ট করব, তারপরে চাকরি পাবো, ভালো টাকা উপার্জন করব, এটাই হচ্ছে আমরা উদ্বাহ। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জ্বালা দুইই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা। এই যে আমরা যে আশাটা করছি এটা হচ্ছে দুরাশা। তারপরে দেখো, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায়, মানে ভালো উপায় আমরা চোখের সম্মুখে, মানে চোখের সামনে দেখতে পাই না। শিক্ষার মাহাত্ম্যে, শিক্ষার মাধ্যমে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এতটাই গুরুত্বপূর্ণ, এখানে আমি 1000% দিয়ে রাখতে পারি, এতটাই গুরুত্বপূর্ণ এই লাইনটা 100%। অর্থাৎ যেটা 100% দিয়ে রাখছি সেটা আসবেই আসবে।
এই লাইনটা একেবারে সেইভাবে দাগিয়ে রাখবে। সাহিত্য চর্চা যে শিক্ষার বলবে যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি, সেটি দেখো সাহিত্য চর্চা। অর্থাৎ সাহিত্য চর্চা করতে হবে এবং এর মাধ্যমেই প্রকৃত শিক্ষায় তুমি শিক্ষিত হতে পারবে। লোকে যে তা সন্দেহ করে তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসির, অর্থাৎ যে ডেমোক্রেসি মানে কি, গণতন্ত্র, সাধারণ জনগণ, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। অর্থাৎ সাধারণ জনগণ এই যে সাহিত্যের যে একটা সার্থকতা আছে সেটা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। আমি বেশি বেশি আমি টাকা উপার্জন করব, এটাই। কিন্তু তোমাকে যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে সাহিত্য রস আস্বাদন করে গ্রহণ করে তারপর তোমাকে যে অর্থ উপার্জন করতে হবে, ঠিক আছে, তুমি আগে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হও, শুধু টাকার পিছনে ছুটলে তো হবে না। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের উল্টোটা বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। দেখো বড় মানুষটা, বড় বানানটাও কিন্তু চেঞ্জ হয়েছে। ইংরেজরা আমাদেরকে যে শাসন করেছে, তাদের যে খারাপ মানে গুণগুলো ছিল, খারাপ তার গুণ না, খারাপ যে দোষগুলো ছিল সেটা হচ্ছে আমরা গ্রহণ করেছি, তাদের যে ভালো যে গুণগুলো ছিল সেটা কিন্তু আমরা গ্রহণ করিনি, এটা এখানে বলা হয়েছে। প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুইটা সাইডই আছে। তুমি সবসময় ভালো জিনিসটা গ্রহণ করবে, খারাপটা পরিত্যাগ করবে। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি, গ্রহণ করেছি, যেটা একটু আগে বললাম। অর্থাৎ তারা যে আমাদের শাসন করেছে ইংরেজরা, তাদের যে খারাপ যে ত্রুটিগুলো আছে, দোষগুলো আছে, সেটা আমরা গ্রহণ করেছি। তাদের ভালো যে গুণগুলো ছিল সেটা আমরা গ্রহণ করিনি, আয়ত্ত করতে পারিনি। এর কারণে স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নাই। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের খ নম্বরে আসতে পারে, যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। অর্থাৎ তুমি যদি একটা রোগাক্রান্ত মানুষের পাশে থাকো বা সাথে থাকো, তুমি রোগাক্রান্ত হতে পারবে। তো তোমার একটা বন্ধু খুব ভালো ফলাফল অর্জন করে, তার পাশে থেকে তুমি তো ভালো হবা, এমন নজির কিন্তু নাই। তারপরে দেখো অনেকে বলে যে ও তো বেশি পড়াশোনা করে, ওর ব্রেনটা ভালো না। তোমার ব্রেনটা ভালো 19 থেকে 20। তুমি যদি ভালোভাবে চর্চা করো তাহলে দেখবা তুমিও তার মতো ভালো ফলাফল অর্জন করতে পারবা। কাজে লাগাতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের শিক্ষিত সমাজে লোলুপ দৃষ্টি, এই যে মানে লালা পড়ে আর কি, লোলুপ দৃষ্টি, যেটা লোভ রয়েছে, আজ অর্থের উপরেই পড়ে আছে। শুধু যে অর্থ উপার্জন করবো কিভাবে, এটাই। কিন্তু যে শিক্ষার মাধ্যমে তোমাকে শিক্ষিত হয়ে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি ভালোভাবে উপার্জন করবা, এটা এত সময় কিন্তু কেউ অপেক্ষা করতে চায় না। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে আমরা কি অনেকেই সন্দিহান, মানে সন্দেহ। অর্থাৎ সাহিত্য চর্চার সুফল, যে সাহিত্য চর্চা করলে যে ভালো কিছু বয়ে আনবে বা বয়ে আসবে, এই সম্বন্ধে আমরা অনেকে, আমাদের সন্দেহ আছে আমাদের মনে। যারা হাজারখানা রিপোর্ট কেনেন, অর্থাৎ আইন যে রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতেও প্রস্তুত না, কেননা তাতে ব্যবসার কোনো শোষণ নাই। অর্থাৎ এই যে তোমার ব্যক্তিগত জীবনে বা পেশা জীবনে অনেকেই কি করে, যে আইনের রিপোর্ট কেনে আর কি, আইন, তারা একখানা গ্রন্থ কিন্তু প্রস্তুত নয়। কারণ যে বই থেকে তো সরাসরি পড়ার পর হচ্ছে তুমি অর্থ উপার্জন করতে পারবে না, অনেকের ধারণা এটা। কিন্তু এই যে আইনের যে রিপোর্ট আছে পেশা ক্ষেত্রে অনেকের লাগে, সেটা কিনলে তো তার অর্থ উপার্জন হচ্ছে, কিন্তু বই কিনলে যে সরাসরি অর্থ উপার্জন করতে পারছে না, এই জন্য তারা কিনছে না আর কি এই যে কাব্যগ্রন্থগুলো। নজির না আইরে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে, সে তো জানা কথা। দেখো নজির না জেনে যে আইনজীবী যারা আছে, তারা যে বিভিন্ন নজির বা বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন বিষয় না জেনে যদি হচ্ছে আবৃত্তি করে, তাহলে বা মামলাটা লড়ে আর কি, তাহলে হারবে, এটা সে নিজেও জানে। কিন্তু যে কথা জজে শোনে না, বিচারক শোনে না, তার যে কোনো মূল্য নেই, এটাই হচ্ছে পেশাদারিত্বের মহাভ্রান্তি, মহাভুল। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। মানে আমরা বলেছে জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ। মানে আমরা সরাসরি দেখতে পাই যে জ্ঞানের ভাণ্ডার যে শুধুমাত্র যে সম্পদের ভাণ্ডার, যার অনেক জ্ঞান আছে, সেটা যে তার অনেক ধন সম্পদ আছে, এটা যে ভাণ্ডার নয়, এটা আমরা সরাসরি প্রত্যক্ষ করি, দেখতে পাই। কিন্তু সমান প্রত্যক্ষ না হলে সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ভরে ধনের, অর্থাৎ ধন সম্পদের ভারেও ভবানী। খুবই গুরুত্বপূর্ণ এটি। দেখো এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, যার জ্ঞান নাই,
তার ধন সম্পদও নাই, এটা বলা হয়েছে। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, অর্থাৎ যার মন বড় না সে জ্ঞানেও বড় না। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। এবং মানুষকে দেখো, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসবে তোমাদের, এমসিকিউ, সেটা হচ্ছে কোনটা, এই যে মানুষের মনকে সরল সচল মানে চলাচলের উপযোগী ও সরাগ তবে সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের, এটা গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছি, সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। অর্থাৎ মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার যে ভার সেটা হচ্ছে সাহিত্যের উপর ন্যস্ত। কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরস্য তার অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকলেই সমবায়ে মানে একত্রে সাহিত্যের জন্ম। তাহলে দেখো, মানুষের যে দর্শন, মানুষ যে দেখে, দেখার কাজকে দর্শন বলা হয়, বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য তার অন্তরে যে স্বপ্ন সত্য সব কিছুই এই সমন্বয় হচ্ছে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে মানে আমরা যে বইপত্রগুলো পড়ি এর ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, মানে কিছু অংশ আর কি। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। একজন মানুষের পুরো মনটার যে দর্শন বা সাক্ষাৎ, সরাসরি সাক্ষাৎ পাওয়া যায় সেটা কিসে? সাহিত্যে। কে কতটুকু সাহিত্যে অগ্রসর হয়েছে। দেখো, দর্শন বিজ্ঞান, এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল। যে গঙ্গা, ওই গঙ্গার থেকে তুমি কিছু অংশ মানে অল্প একটু জল উঠিয়ে এনেছো, এই যতটুকু বোঝাচ্ছে ঠিক তেমনইভাবে এই যে দর্শন বিজ্ঞান আছে না, এটা হচ্ছে সাহিত্যের মধ্য থেকে ওই যতটুকু মানে অল্প পরিমাণ তুমি জল উঠিয়েছো সেটাকে বুঝিয়েছে। অর্থাৎ বলছে যে দর্শন বিজ্ঞান একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা সাহিত্য মহা একটা, যে গঙ্গাজল মনে করো সাহিত্য মহাসমুদ্র, হ্যাঁ, এই সাহিত্যর অংশ থেকে তুমি জাস্ট এই যে দর্শন আর বিজ্ঞান এতটুকু অংশ উঠিয়ে নিয়ে যাচ্ছ, সেটাইকে বুঝিয়েছে যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমান কাল মানে চিরকাল ধরে সাহিত্যের ভিতরে সল্লাসে সবেগে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব। অর্থাৎ এখানে দেখো, এই অংশগুলো পড়তে গেলে তোমাকে যে শব্দার্থ লাগবে আমি আগেই পড়িয়ে এসেছি, সেটা কি? সল্লাসে মানে আনন্দে, অবগাহন মানে কি? সর্বাঙ্গ সর্ব অঙ্গ ডুবিয়ে গোসল। আর হচ্ছে আরেকটা আছে কি তোমার, এই যে সব এগিয়ে আছে ওইখানে দেখো, এই যে এটা বলেছে যে মনোগঙ্গার তলাজল তার পূর্ণস্রোত আবহমানকাল মানে চিরকাল ধরে সাহিত্যের ভিতরেই আনন্দে সবেগে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতে অবগাহন মানে সর্ব অঙ্গ ডুবিয়ে গোসল করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব। অর্থাৎ সাহিত্য চর্চা মানে সাহিত্য চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে বেশি। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার কোনো উপায়ন্তর নাই। তাহলে দেখো, সাহিত্য চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এইখান থেকে এই যে প্যারা, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবেই আসবে। সেটা কি? সেটা হচ্ছে ধর্মের চর্চা চাই কি মন্দিরে, মন্দিরের বাইরে হিন্দু ধর্মের যে ধর্মের চর্চা সেটা মন্দিরের বাইরেও করা চলে, প্রশ্ন করছে আর কি। এরপরে দর্শনের চর্চা কোথায় বলো তো? গুহায়। আর নীতির চর্চা হচ্ছে ঘরে, এবং বিজ্ঞানের চর্চা হচ্ছে জাদুঘরে। এখান থেকে তোমরা একটা এমসিকিউ পাবা। কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই কি লাইব্রেরি ও চর্চা। লাইব্রেরিও দেখো, চর্চা মানুষের কারখানাগুলোতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে, কি মানতে হবে? সেটা হচ্ছে সাহিত্য চর্চার মাধ্যমেই জাত মানুষ হবে, আমাদের যে জাত সাহিত্য চর্চার মধ্যে মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব তত বেশি দেশের কি হবে? উপকার হবে। অর্থাৎ লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে শুধু যে তুমি টাকা উপার্জন করার জন্যই পড়বে এটা না, অন্যান্য বই পড়েও তোমার মনোজগৎকে সমৃদ্ধ করবা, তোমার জ্ঞানের ভাণ্ডারকে আরও বৃদ্ধি করবা। আমি যে শব্দগুলো বলছি এইগুলো কিন্তু তুমি খাতায় লিখবে। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতেও কিছু কম নয়, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসবে। অর্থাৎ এদেশে লাইব্রেরির সার্থকতা কি বলতো? হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এ কথা শুনে অনেকে চমকে উঠবেন, আরে এটা আবার কেমনে হয়, কি বলছে এটা? কিন্তু এটাই বাস্তব। কেউ কেউ আবার হেসেও উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না।
যদিও এ বিষয়ে লোকমত মানে বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকে যে আমার মতের সমরেখায় মানে আমি যে একমতে চলছি যে আমার মতের সমরেখায় মানে একই রেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথার কৈফিয়ত কৈফিয়ত দিতে বাধ্য, যে আমি যে কথাটা বলছি এই কথার কৈফিয়ত আমি দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারাই করবেন। সেটা কি, সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য করবেন। অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নাই, স্কুল কলেজের থেকে একটু বেশি। এবং এই লাইব্রেরির সার্থকতা কেন বলা হচ্ছে, কারণ এই লাইব্রেরিতে যে তুমি বিভিন্ন ধরনের বই পড়তে পারবা, তোমার জ্ঞান আরও সমৃদ্ধ হবে, জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে। তুমি শুধু অর্থের দিকেই না দৌড়িয়ে আলাদা যে অন্যান্য বই পড়ে যে তোমার জ্ঞানটা আরও বেশি সমৃদ্ধ করা যায়, সেটা কিন্তু লাইব্রেরির মাধ্যমেই সম্ভব। এই জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে এবং লাইব্রেরি একটা গুরুত্ব এখানে বুঝিয়েছে। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। দেখো এটা এমসিকিউতে আসতে পারে যে কোনটি কেউ কাউকে দিতে পারে না। শিক্ষা সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। এই স্ব মানে হচ্ছে নিজ, স্ব মানে কি বলতো, নিজ বা মাইসেলফকে বোঝায়। অর্থাৎ ভালোভাবে সুশিক্ষিত মানে ভালোভাবে শিক্ষিত লোক মাত্র হচ্ছে নিজে নিজে শিক্ষিত। আজকের বাজারে দাতার অভাব নেই, মানে আজকের বাজারে দেখো বিদ্যা দাতার অভাব নেই। ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে সবাই কিন্তু মানে বিদ্যা জাহির করছে আর কি, মানে বিদ্যা দিচ্ছে, পড়াচ্ছে আর কি। এমনকি এক্ষেত্রেও দাতা কর্ণেরও অভাব নাই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা একটা দেখো এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। অভিভাবকদের কথা এখানে বলা হয়েছে যে এমনকি আমাদের ছেলেদের তাদের কাছে, অর্থাৎ যারা এই যেখানে বলেছে বাজারে বিদ্যাদাতার অভাব নাই, অর্থাৎ মনে করো প্রাইভেটে দিয়েছে মা বাবা এবং তার উপরে তাদের উপরেই বিশ্বাস করে আছে যে সেখান থেকে তারা যেই শিক্ষাটা বা যে বিদ্যাটা লাভ করে আসবে তার যে একটা সুদ, তার বাকি জীবন সে আরামে কাটিয়ে দিতে পারবে। অর্থাৎ শুধু যে পুঁথিগত বিদ্যা তার উপরে নির্ভরশীল এবং সেই সন্তান যে হচ্ছে তার পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বই পড়ছে কিনা, তার জ্ঞানটা কেমন সমৃদ্ধ হচ্ছে কিনা সেটা ওইভাবে খেয়াল রাখে না অনেক অভিভাবকই। এখানে বলা হয়েছে শুধু যে প্রাইভেট মাস্টার বা যারা বিদ্যাদাতা তাদের উপরে নির্ভরশীল থাকে আর কি। এরপরে দেখো মনোরাজ্যেও এই লাইনটা গুরুত্বপূর্ণ যে মনোরাজ্যেও দান হচ্ছে গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারেই ভুলে যাই। আমার যে সন্তানটা সে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে কিনা বা ভালোভাবে তার মাথায় ঢুকছে কিনা এটা আমরা দেখি না, অর্থাৎ তাদের কথা আমরা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা জ্ঞান দান করা নয়। শিক্ষকের যে সার্থকতা শুধু জ্ঞান দান করা নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা। শুধুমাত্র যে জ্ঞান আমি জাহির করেই গেলাম এটা না, যে তুমি কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছো এটা তোমাকে অর্জন করতে সক্ষম করতে হবে। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্বেগ করতে পারেন। এটি গুরুত্বপূর্ণ, কৌতূহল বানানটাও। তাহলে দেখো শিক্ষক কি করতে পারেন, তাকে একটা পথ, শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, কোন পথে ভালোভাবে শিক্ষা অর্জন করা যাবে। তার কৌতূহল জানার ইচ্ছা সেটা উদ্বেগ করতে পারেন। তার বুদ্ধিবৃত্তিকে কি করতে পারে, জাগ্রত করতে পারে, বাড়িয়ে দিতে পারে। মনোরাজ্যের ঐশ্বর্যের সন্তান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে, তো সে যে জ্ঞান আহরণ করবে এই পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এর বেশি আর কিছু পারেন না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে কি করে বলতো, উদ্বোধিত করে এবং তার অন্তর্নিহিত মানে ভিতরগত অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে কি করে বলতো, ব্যক্ত করে তোলে। এই যে শক্তিকে মুক্ত এবং ব্যক্ত প্রস্ফুটিত করে তোলে, সেটা কারে, যে অন্তর্নিহিত। এই লাইনটা গুরুত্বপূর্ণ, এখানে আমি 7 স্টার দিয়ে রাখছি। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে আয়ত্ত করতে হয়। দেখো বিদ্যার যে সাধনা সেটা শিষ্যকে নিজে করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র, গুরু শুধু পথ দেখিয়ে দেবে, তোমাকে শিক্ষা অর্জন করতে হবে তোমাকে নিজেই। এরপরে আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। সেখানে ছেলেদের দেখো বিদ্যে গেলানো হয়, মানে তুই গিলবি না, কতক্ষণ গিলতেই হবে তোর। তারা তা জীর্ণ করতে, তারা হজম করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে।
অর্থাৎ ওই শিক্ষার্থী সে ভালোভাবে শিক্ষাটা গ্রহণ করতে পেরেছে কিনা তাকে শুধু গেলানোই হয়, তা সে কতটুকু আউটপুট দিতে পারছে এটা দেখা হয় না। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক দেখো মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা আরও পরিষ্কার করতে পারবো একটা উদাহরণের মাধ্যমে, যে আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে কি করে, দেখো ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার বা বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। মানে একটা ছোট বাচ্চার মনে করো তার হচ্ছে এতটুকু মানে হজম করতে পারবে এতটুকু জায়গায়, কিন্তু তাকে মনে করো এখানে আমি কত বলবো, একটা উদাহরণ 1 লিটার সে হচ্ছে খাইতে পারবে, কিন্তু তাকে এত পরিমাণে গেলানো হচ্ছে, মানে তাকে 5 লিটার দুধ নিয়ে বসা হয়েছে, তাকে খাইতেই হবে। অনেক সময় দেখো না, মানে ছোট বাচ্চা যারা আছে মানে তাকে খাওয়াইতেই থাকে, পিলারে খাওয়াইতেই থাকে, এক সময় হচ্ছে বমি করে দেয় এবং হাত পা নাড়াচাড়া কান্নাকাটি করে, যে তার গ্রহণ করার সক্ষমতাই আছে অল্প, তাকে 1 লিটার গ্রহণ করার সক্ষমতা আছে, তাকে তুমি কেন 5 লিটার দিচ্ছ? ঠিক তেমনটা এখানে বলা হয়েছে, যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। গোদুগ্ধ মানে গরুর দুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ সবাই জানি আমরা, কিন্তু তার উপকারিতা যে ভোক্তা জীর্ণ করার মানে হজম করবার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলে নাই। অর্থাৎ সে যে কতটুকু গ্রহণ করতে পারছে এটা নাই, মাতৃকুলের জানা নেই। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে, মানে দুধটা পেটে গেলেই তার যে উপকার হবে, কিন্তু সে যে কতটুকু গ্রহণ করতে পারছে এটা তাদের জানা নাই। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে যে সে যে বেদার ছেলে মানে বিয়াদব ছেলে খারাপ ছেলে এটা না, সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া মানে এই দুগ্ধপান করতে চায় না, অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়াতে হাত পা, দেখবা ছোটো বাচ্চারাই করে, হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাথা বলেন আমার মাথা খাও, কি বলে আমার মাথা খাও, মরা মুখ দেখ আমার, এই ঢোক, আরেকটু খা আরেকটু খা, দেখো বল আরেকটু, এক ঢোক আছে, খাও না খাও না, আর কেঁদো না কেঁদো না, তোমার আব্বু আসবে, এই যে আর এক ঢোক খাও আর এক ঢোক খাও। দেখো এই যে মাথার উদ্দেশ্যে যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোক তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়েছিলেন। অর্থাৎ মা তো দেখছে না যে তার পেটে এতটুকু জায়গা আছে, তাকে এত কিভাবে দিবে, তাই না? অর্থাৎ তাকে যে জোর করে খাওয়াচ্ছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই দেখো ঢোকের পর তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়েছিল। অনেক সময় দেখা যায় যে মানে নাকে মুখে হচ্ছে তোমার দুধটা আটকিয়ে অনেক সন্তান তো মারাও যায়, এটা কিন্তু আর অনেকে বোঝে না। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ঠিক একই ধরনের, দেখো কেমন একটা উদাহরণ দিয়েছে। সন্তানের বাচ্চার এতটুকু গ্রহণ করার সক্ষমতা, তুমি তাকে অর্থাৎ 1 লিটার সে খাইতে পারবে, তাকে তুমি 5 লিটার দিচ্ছ, মানে গলাধকন মানে বলছে যে ঢোক ঢোক তুই তাড়াতাড়ি খা, মানে আর একটু আছে খেয়ে নে খেয়ে নে, তার যে হজম করার বা তার সক্ষমতা নাই সেটা আমরা দেখি না। অর্থাৎ এখানে বলেছে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ঠিক একই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু মানে মৃত হচ্ছে তা বলা কঠিন, কেননা দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, যে দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয় আত্মার মৃত্যু নয়। অনেকে দেখবা মানে ছোটোবেলা থেকে তার ইচ্ছা থাকে সে গায়ক হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কে একজন চেয়েছিল সে ইঞ্জিনিয়ার হবে, দেখা গেল সে মানে ডাক্তার, তার পরিবারের থেকে একটা সবার একটা মানে চাপ যে তোমাকে ডাক্তার হইতে হবে। এই যে এটা হচ্ছে তার একটা আত্মার মৃত্যু, সে হতে চেয়েছিল এক কিন্তু তাকে চাপ দেওয়া হচ্ছে আর এক হতে আর কি। এই যে এটা এই জন্য বলা হয়েছে দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে না, শুধু A+ পাইলেই কি হচ্ছে তোমার শিক্ষার বিস্তার হচ্ছে না। অনেকে বলে না আই এম GPA 5, A+ পাইলেই কি সে একদম সব কিছু উদ্ধার করে ফেলছে না। পাশ করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত নই। শিক্ষাশাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন,
কি বলেছেন, এক সময়ে ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল, এতই খারাপ ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স। এটা তোমাদের খ নম্বরে আসতে পারে। অর্থাৎ এটা তারা বুঝিয়েছে কি দেখো, অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। অনেক সময় দেখবা যারা লাস্ট বেঞ্চে বসে, ব্যাক বেঞ্চার বলা হয়, তারাই দেখবা অনেক ভালো কিছু করে, সেটাই এখানে বলা হয়েছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল, কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। তাই স্কুল কলেজের পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা, যত ভালো মানুষ দেখো লোকের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ যে ব্যাক বেঞ্চার হইলে যে তারা কিছু করতে পারবে না, তারা খারাপ, এটা না, এখানে সেটা কিন্তু বলা হয়েছে। আশা করি বুঝেছো। পরের অংশটুকু দেখো, সে যুগে ফ্রান্সে কীরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবুও আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না, মানে ফ্রান্সের কথা বলেছে। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহেশেরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। অনেকেই চাও যে আমাদের শর্ট সাজেশন দেন যাতে কমন এসে যায়, কিন্তু না, তোমাদের শুধু নোট নির্ভর হলে হবে না, তোমাদেরকে এই যে প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে যদি তুমি ভালো মার্ক অর্জন করতে চাও। আর শুধু নাম্বারের পিছনে ছুটলে হবে না, তোমার মনুষ্যত্ব বোধকে, আমরা একটু পরে বই পড়া পড়বো প্রবন্ধ, এবং তোমার সাহিত্য চর্চায় তোমাকে মনোনিবেশ করতে হবে। এর জড়িয়ে আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়, এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তর কামানোর গোলা পর্যন্ত গলধকন মানে গিলে ফেলে, তারপর একে একে সবগুলো উগলে দেয়। এর ভিতরে যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরদের কাছে প্রাণান্তর ব্যাপার। অনেকে দেখবা পরীক্ষার আগের দিন শুধু মুখস্থ করেই যায় এবং পরীক্ষার হলে উগরিয়ে দেয়, এই যে সেটাকে বলা হয়েছে এখানে ওগলানো। ও করদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না। শুধুমাত্র যে গিলে আবার পরীক্ষার হলে উগরিয়ে দিয়েছে, এটা শুধুমাত্র এই পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু সে কিন্তু হজম করতে পারেনি, তার প্রকৃত শিক্ষাটা হয়নি। আমাদের ছেলেরা তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধকরণ করে পরীক্ষালয়ে মানে পরীক্ষার হলে কি করে বলতো, তা উদ্গীরণ করে দেয়। এই যে নোটগুলো মুখস্থ করে সেগুলো পরীক্ষার হলে কি বলতো ঢেলে দেয়, এটা বলা হয়েছে এখানে। অর্থাৎ আমাদের যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি এখানে ফুটে উঠেছে। স্কুল কলেজে শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক, মানে সব জায়গায় যে ওইভাবে শিক্ষা হয় সেটা না আর কি, সঠিক না। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার সে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়। তারা যে ঘন্টার পর ঘন্টা স্কুল কলেজে আটকিয়ে রাখে, তারা তো নিজেরা ভালোভাবে শিক্ষা দেয় না, আবার যে একজন শিক্ষার্থী নিজে নিজে শিক্ষিত হবে সে সুযোগও দেয় না। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে আর কিছু নেই, মানে নিজের বলতে আর কি, এই যে আপনার তো এখানে নিজের বুঝিয়েছে, নিজের বলতে আর কিছু থাকে না যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। সৌভাগ্যের বিষয় এই ক্ষীণ প্রাণ, এই হচ্ছে ছোট যে প্রাণ জাতির মধ্যেও দেখো জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না, একেবারে গ্রাস করতে পারে না। এই যে হীন যে ত্রুটি শিক্ষা ব্যবস্থা। এর পরেরটা দেখো, আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে, তাহলে দেখো এই প্রাবন্ধিক লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছে। এই স্থলে লোকে স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় দেখো ছন্দচিত্তে মানে নিজের একটা আনন্দে এবং নিজের ইচ্ছায় স্বশিক্ষিত হবার যে সুযোগ পায় প্রতিটি লোক তার স্বীয় মানে হচ্ছে নিজ স্বীয় শক্তি, নিজের শক্তি রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ দেখো, স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করেছে সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয় গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি মানে আগে বলেছি, প্রাবন্ধিক বলছে যে লাইব্রেরি হাসপাতালের চাইতেও কম উপকারী নয়, কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল। অতঃপর আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বই পড়া পক্ষ নিয়ে
এ ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে, আমিও তো মানি, সবাই মানে। আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না। বই পড়া যে ভালো এটা শুধু মুখেই মানে, কিন্তু কাজে মানে না। অনেক আমাদের দেশে দেখবে অনেক আইন আছে শুধু খাতা কলমে আছে, বাস্তবে প্রয়োগ হয় না। ঠিক তেমনইভাবে বই পড়া যে ভালো এটা সবাই জানে, কিন্তু বই পড়ে কতজন? মানে তোমার পাঠ্য বইয়ের বাইরে অনেকেই পড়ে না। মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। যারা কেতাবি আর যারা তা নয়, যারা কেতাব অনুসরণ করে তারা, আর যারা তার বিপরীতে। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয় এ কথা নির্ভয়ে মানে ভয়হীনভাবে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই পড়া মানে বই স্পর্শ করে না। আমাদের যে শিক্ষিত সমাজ আছে তারা হচ্ছে বাধ্য না হয়ে দেখো বই স্পর্শ করে না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপের যে নজির পড়েন, মানে ছেলেরা কি করছে পরীক্ষায় ভালো করার জন্য নোট পড়ছে, আর ছেলের বাপরা কি করছে বলো তো, যে নজির পড়ে, মানে বিভিন্ন যে আইন বা অন্যান্য অর্থ উপার্জনের জন্য যেগুলো লাগবে সেটাই পড়ে। এই দুইটা হচ্ছে বাধ্য হয়ে এবং পেটের দায়ে। কিন্তু নিজ থেকে কিন্তু এভাবে কেউ বই পড়ে না, পেটের দায়ে অর্থের জন্য পড়ে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে এরকম নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদারপূর্তি মানে পেট ভরানো কাজে লাগে না। অর্থাৎ সরাসরি সাহিত্য কিন্তু পেট ভরার কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে আমরা ইউজড হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই। অর্থাৎ কেউ যদি নিজে থেকে বই পড়ে তাহলে তাকে আমরা পাগলও অনেক সময় বলি, বা অকর্মা মানে তার কোনো কাজকর্ম নাই এটা আমরা বলি। অথচ এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্তোষ নাই। তুমি যদি নিজের ইচ্ছায় যদি কোনো কিছু না করো তাহলে সেখানে তুমি সন্তুষ্ট হবে না। তোমাকে যদি অন্যজন চাপিয়ে দেয় সেখানে কিন্তু তুমি আনন্দ পাবে না। একমাত্র উদার মানে পেট, আর পূর্তি মানে তো ভরানো। একমাত্র উদার পেট ভরানো মানুষের সম্পূর্ণ মনোতুষ্টি হয় না। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। অর্থাৎ পেটের দাবি রক্ষা না করলে মানুষের কি দেহ বাঁচে না, মানে যে আত্মিক যে গণটা আছে সেটা বাঁচে না। কিন্তু একথা আমরা সকলে মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। অর্থাৎ তোমাকে এখানে সাহিত্য চর্চা করতে হবে, সেটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। মানবের ইতিহাসে পাতায় পাতায় লেখা রয়েছে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায়, প্রাণ এবং মনের মধ্যে যদি একটা সম্পর্ক না থাকে এবং সেটা যদি হারিয়ে যায় তখন কি হয়ে যায়? দুর্বল হয়ে পড়ে। মনকে 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 সজাগ সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। অতঃপর যে জাতি যত নিরানন্দ, যার মনে দেখো আনন্দ নাই, নিরানন্দ, সে জাতি তত নির্জীব মানে সতেজ না। একমাত্র আনন্দের সংস্পর্শে মানুষের প্রাণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র কিসের সংস্পর্শে? দেখো আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে। যেমন রুক্ষ সূক্ষ্ম পরিবেশে বৃষ্টি আসার পর সব কিছু সজীব প্রাণ স্পন্দন সতেজ হয়ে যায়, ঠিক তেমনইভাবে আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবন শক্তি হ্রাস করা। অর্থাৎ তোমাকে সাহিত্য চর্চা করতেই হবে যদি জীবনী শক্তিটা বাড়াতে চাও আর কি। কোনো নীতির অনুসারে যে কর্তব্য হতে পারে না। তারপরে দেখো অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যমৃতে মানে কাব্য অমৃত। দেখো কাব্যমৃতে অর্থাৎ দেখো অমৃত মানে যে খাবার খুবই ভালো আর কি, সেটাই। অর্থাৎ কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, তাহলে কাদের দোষ? আমাদের শিক্ষার দোষ, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। যার আনন্দ নাই সে নির্জীব, এ কথা যেমন সত্য, যে নির্জীব তার আনন্দ নাই সে কথা তেমন সত্য। একই কথা বারবার এখানে দিয়েছে। আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি এখানে ফুটে উঠেছে। জাতীয় আত্মরক্ষার জন্য শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এ বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে মানে সাহিত্য চর্চার পক্ষে এত বাক্য ব্যয় করলুম। সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি কিনা জানি না, সম্ভব হয়নি। অর্থাৎ আমি এত সময় যেটা বললাম তো আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা বা সম্ভব হয়নি এটা আমি জানি না।
কেননা আমাদের দুরবস্থায়, বানানটা গুরুত্বপূর্ণ, দুরবস্থা মানে খারাপ অবস্থার কথা যখন স্মরণ করি, মনে করি, তখন খালি কোমল সুরে আলাপ করা চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। তোমার যে মনের আক্ষেপ যে আমার এটা হলো না, ওটা হলো না, সেটায় পয়সা লাগাতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, এটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অনেক বড় ছিল এটা, যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো তোমরাও আমি যেভাবে পড়িয়েছি সেখানে মূল বইটা সামনে রেখে তোমরাও দাগিয়ে রাখবে। এবার এই গল্পটা পড়ার পর আমরা স্লাইডে কোন তথ্যগুলো পড়বো সেটা চলো দেখো। বই পড়া প্রবন্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেক বইয়ে অনেক রকম দেওয়া রয়েছে তোমাদের। দেখো আমি শুধু বই পড়া ওই যে গল্পটা পড়িয়ে দিয়েছি মানে শেষ করে দিতে পারতাম, তো এর সাথে সাথে আরও যে অংশগুলো লাগবে সে অংশগুলো এখন আলোচনা করতে যাচ্ছি। বই পড়া প্রবন্ধে স্বতঃস্ফূর্তভাবে, বানানটা গুরুত্বপূর্ণ, স্পন্টেনিয়াসলি সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে মুখস্থ নির্ভর শিক্ষার যে পাঠাগারে গিয়ে সাহিত্য চর্চার মাধ্যমে যে প্রকৃত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এখানে ফুটে উঠেছে। এবং এর সাথে সাথে আমরা দেখতে পাই প্রবন্ধকার হতাশা প্রকাশ করেছেন, এদেশে অনেকেই শিক্ষা থেকে দ্রুত নগদ ফল দেখো নগদ ফলাতে উদগ্রীব হয়। মানে শুধু যে এদেশে অনেকেই শিক্ষা থেকে দ্রুত যে ভালো ফলাফল অর্জন করবে, চাকরি করবে, টাকা উপার্জন করবে, উদগ্রীব মানে উদ্বাহু, উপরে আনন্দের সাথে হাত উঠিয়ে দেয়। আর এ কারণে কেউ পেশাগত প্রয়োজনে কোনো বই কিনলেও একটি কাব্যগ্রন্থ কিনতে সে আগ্রহী না। তার পেশার জন্য প্রয়োজন বা সে অর্থ উপার্জন করবে তার জন্য একটা বই কিনবে, কিন্তু নিজে যে আলাদা একটা বই পড়ে সাহিত্য চর্চা বা জ্ঞান অর্জন বা জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে, এর জন্য কেউ কাব্যগ্রন্থ কিনতে আগ্রহী হন না। অথচ সাহিত্যের মাধ্যমে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়। একজন মানুষের মনটা কেমন বা সে মানুষটা কেমন, তার মধ্যে কতটুকু সাহিত্য সাধনা আছে সেটা দেখলেই বোঝা যায়। এর পাশাপাশি লেখক কি কি বলেছেন দেখো। সাহিত্য চর্চার জন্য সবচেয়ে উপযুক্ত, বানানটা রেফ হবে এখানে, উপযুক্ত জায়গা হলো লাইব্রেরি। অনেকে কিন্তু এই বানানটা ভুল করে, অন্তর্ভুক্ত এবং উপযুক্ত বানান, উপরে রেফ কিন্তু হবে। তার মতে লাইব্রেরির গুরুত্ব স্কুল কলেজের চেয়েও কিছুটা বেশি। আর স্কুল কলেজে সাধারণত শিক্ষার নামে যে নির্দিষ্ট বিষয়ের উপর গদ বাঁধা মানে সাধারণ নিয়মকানুন, অ্যাজ ইউজুয়াল নিয়মকানুন বা বিষয় শেখানো হয়। অন্যদিকে লাইব্রেরিতে মনের আনন্দে নিজের রুচি অনুযায়ী তুমি যে বইটা ভালো লাগে সেটা তুমি পড়তে পারবা। এজন্য বলা হয়েছে লাইব্রেরিকে মনের হাসপাতাল বলা হয়। আমাদের সমাজে কেউ স্বেচ্ছায় মানে নিজের থেকে বই পড়লে অনেকে তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই আমরা। অথচ বই পড়ার মাধ্যমে জ্ঞান লাভ ছাড়াও মন প্রাণ কী হয়, সজীব হয়, সতেজ হয় এবং অনেক তোমার জ্ঞানটা সমৃদ্ধ হয়। এই প্রবন্ধটি অনেক আগে রচিত হলেও মূল বক্তব্য আমাদের সমাজের জন্য এখনও অনেকটাই প্রাসঙ্গিক, মানে ইতিবাচক আর কি, যায় আর কি, সামঞ্জস্যপূর্ণ। বস্তুত জাতির জীবনী শক্তি বৃদ্ধিতে বই পড়া তথা সাহিত্য চর্চার বিকল্প নয়। জীবনী শক্তি যদি বাড়াতে চাও অবশ্যই তোমাকে এই যে পাঠ্য বইয়ের বাইরে, গদবাঁধা নিয়মের বাইরে তোমাকে বেশি বেশি বই পড়তে হবে। এই তোমরা বই পড়ো তো, মানে এই যে এই বইটা, এটা তো জাস্ট লাগবে, সেই জন্য এটার বাইরে কি অন্য বই পড়ো? তোমাদের যে বোর্ড বইগুলো আছে এর বাইরে তোমরা অন্যান্য বই পড়বে কখন জানো? যখন তোমাদের পরীক্ষাটা, বোর্ড পরীক্ষা শেষ হবে না, ওই যে 2 থেকে 3 মাস সময় পাও, অনেক বইগুলো পড়ে মানে সাহিত্যের অন্যান্য বই আছে, উপন্যাস আছে, সেগুলো পড়ে তোমার নিজের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে। এবার দেখো সাহিত্য চর্চার আমরা শিখনফল কি কি জানতে পারবো, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, আর বই পড়ার আনন্দ এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। এগুলো তোমরা নোট করবা, যেটা নোট করবা সেটা আমি এটি নোট লিখে রাখছি। আরও দেখো আছে, অর্থাৎ এই শিখনফলগুলো পড়লে এর বাইরে থেকে সৃজনশীলে আসবে না, মানে যেই সৃজনশীলে আসুক না কেন এই টপিকগুলোকে কেন্দ্র করে আসবে। যে বই পড়ার আনন্দ এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা, সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব, আমাদের ত্রুটিপূর্ণ যে শিক্ষা ব্যবস্থা স্বরূপ সেটা, স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, জ্ঞান অর্জনের জন্য বই পড়া, লাইব্রেরির প্রয়োজনীয়তা, এটি বেশি গুরুত্বপূর্ণ। তবে প্রকৃত জ্ঞান অর্জন ও জীবন গঠনে বই পড়ার গুরুত্ব, মনুষ্যত্ব ও মূল্যবোধ অর্জনে শিক্ষা ও সাহিত্য চর্চা যে তাৎপর্য সেটা এখানে ফুটে উঠেছে। অর্থাৎ এই শিখনফলগুলো তোমরা খাতায় নোট করবা। মূল বক্তব্য, আমি প্রতিটা গল্প, কবিতা বা উপন্যাস বলো সেখান থেকে আমি মূল ভাবটা দিছি। মূল ভাবগুলো তুমি খাতায় নোট করে রাখবে, এক জায়গায় থাকবে। পরীক্ষা আগামীকাল, তুমি আজকে একটু দেখে যেতে পারবা। এই মূল ভাবগুলো দেখলে কি হবে, তুমি মানে সৃজনশীল প্রশ্নের গ ঘ ভালোভাবে উত্তর করতে পারবা। সেখানে 7টা মার্ক কিন্তু আছে। দেখো আর্থিকভাবে লাভজনক নয় এমন সব কিছুই এদেশে অনর্থক, মানে তার কোনো মানে মূল্য নাই।
অনর্থক বলে বিবেচনা করা হয়। কিন্তু যথার্থ শিক্ষিত হতে হলে প্রয়োজন মনের প্রসার। কিসের প্রসার? মনের প্রসার দরকার। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞানের পাশাপাশি সাহিত্য পাঠের অভ্যাস ও আগ্রহ বৃদ্ধি করতে হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জ্ঞানগুলো অর্জন করি তার বাইরেও আমাদের সাহিত্য পাঠের মাধ্যমে আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। এরপরে দেখো আছে আরো গুরুত্বপূর্ণ, এগুলো আলোচনা করেছি, এটা তোমরা খাতায় নোট করে রাখবা। কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে দেখো, যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্য চর্চা। গুরুত্বপূর্ণ, এটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ। মানুষের সম্পূর্ণ মনের সাক্ষাৎ পায় দেখো তার সাহিত্যে। তারপরে মনোগঙ্গার তোলা জল, সেটা হচ্ছে দর্শন ও বিজ্ঞান, অর্থাৎ এটা মনে করো সমুদ্র, মনে করো এই সমুদ্র থেকে বা গঙ্গার জল থেকে, এই যে সমস্ত জায়গা থেকে এই যে বিজ্ঞান বা সাহিত্য জাস্ট একটা কিঞ্চিত পরিমাণ তুমি উঠিয়ে নিয়েছো, আর বাকিটুকু সব হচ্ছে সাহিত্য চর্চা। সাহিত্য চর্চার একমাত্র উপায় হচ্ছে কি? বই পড়া। বই পড়ার মাধ্যমে আমরা সাহিত্য চর্চা করতে পারবো। এর মধ্য দিয়ে আমাদের জাত মানুষ হবে, আমাদের জাত প্রকৃত অর্থে কি হবে? মানুষ হবে। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে সমান করতে, শিশুরা চেয়েছিল সবাই বড় হতে। অর্থাৎ তারা যে আমাদেরকে শাসন করেছে, তাদের যে খারাপ দোষগুলো ছিল সেটাই আমরা নিয়েছি, আর ভালো যে গুণগুলো ছিল সেটা আমরা আত্মস্থ করতে পারিনি। সাহিত্যের জন্ম দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, সত্য সব সমন্বয়ে। প্রাবন্ধিকের মতে বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন সাহিত্য চর্চার জন্য, দেশের উপকারের জন্য। প্রাবন্ধিকের মতে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম না এবং স্কুল কলেজের চেয়ে একটু বেশি। যথার্থ শিক্ষিত হওয়ার জন্য দরকার কি? মনের প্রসারতা। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সাহিত্য চর্চার মাধ্যমে যা সম্ভব। প্রশ্ন আসতে পারে যে যথার্থ শিক্ষিত হওয়ার জন্য কি দরকার? মনের প্রসারতা, মনকে বৃদ্ধি করতে হবে, সংকোচন মানে ছোট করা যাবে না, এবং সেটা সম্ভব একমাত্র সাহিত্য চর্চার মাধ্যমে। বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। আমি এখানে যেগুলো রেখেছি সবগুলোই গুরুত্বপূর্ণ, এগুলোই পড়ো, তুমি সর্বোচ্চ কমন পাবে। আমি তো মূল বই আগে পড়াচ্ছি, মূল বই থেকে তো প্রশ্ন আসবে, তাই না? আর এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিগত বছরগুলোতে এসেছে সব এক জায়গায় করে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, বই পড়া প্রবন্ধটি একটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল এবং এটা 100% যে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। দর্শনের চর্চা কোথায়? গুহায়, এমসিকিউতে আসবে। ডেমোক্রেসি শব্দের অর্থ গণতন্ত্র। ডেমোক্রেটিক যদি বলতো, ডেমোক্রেটিক যদি বলতো তখন সেটা কি হতো? গণতান্ত্রিক হতো, গণতান্ত্রিক। গতাশু অর্থ হচ্ছে মৃত। লাইব্রেরি স্কুল কলেজের উপরে স্থান দেওয়ার কারণ হচ্ছে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া যায়। স্বশিক্ষিত হওয়ার কি পাওয়া যায়? সুযোগ পাওয়া যায়। কোন দান গ্রহণ সাপেক্ষ? সেটা হচ্ছে মনোরাজ্যের যে দান সেটা হচ্ছে গ্রহণ সাপেক্ষ। কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? সাহিত্য চর্চা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই 100%। ক নম্বরে আসতে পারে। ভারে ও ভবানী অর্থ কি? রিক্ত বা শূন্য। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। এটাকে অনেকে হ্রাস বলে, হ্রাস না, এটা হ্রাস করা মানে কমে যাওয়া, ডিক্রিজ বলে। ইনক্রিজ মানে বৃদ্ধি। প্রমোদ চৌধুরীর সম্পাদিত তার সাহিত্যিক ছদ্মনাম সেটা হচ্ছে বীরবল। অনেকবার এটা এসেছে, 100%, এবারও আসবে। দর্শনের চর্চা কোথায় হয় বলো তো? গুহায়। যথার্থ গুরুর কাজ কি? যথার্থ গুরুর কাজ হচ্ছে শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার যে অন্তর্নিহিত, তার ভিতরগত যে সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা, প্রস্ফুটিত করে তোলা, ফুটিয়ে তোলা। কেতাবি অর্থ হচ্ছে কেতাব অনুসরণ করে চলে যায় যারা আর কি, তাদেরকে কেতাবি বলে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? বই পড়া। সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? বই পড়া। সুশিক্ষিত লোক মাত্র হচ্ছে স্বশিক্ষিত। নীতির চর্চা কোথায় বলতো? গুহায়। বই পড়া প্রবন্ধের উৎস কি? সেটা হচ্ছে প্রবন্ধ সংগ্রহ, এর বাইরে আর কিছু পড়তে হবে না। কিসের নগদ বাজার দর নাই? শিক্ষার। শিক্ষার নগদ বাজার দর নাই।
এবার দেখো গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলোতে তোমরা একটু আটকিয়ে যেতে পারো, সেগুলো খুব সুন্দরভাবে দেখো 2টা প্যারায় তুমি লিখবে। লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না কেন? কারণ আমাদের দেশটা দেখো দুঃখ দারিদ্র্যের দেশে বাস করার কারণে লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেন না। পেটেই খাবার নাই, আবার তাকে কিভাবে তুমি বই পড়তে পরামর্শ দিবে? আর এটা 3 বা 4 লাইনে লিখে দিবে। তারপর আমরা জাত হিসেবে শৌখিন নই কেন, বুঝিয়ে লেখো। মৌলিক চাহিদা মেটাতে আমরা এতটাই ব্যস্ত যে বাঙালিরা তাদের যে শখের বিষয়ে মনোযোগ দিতে ব্যর্থ হওয়ায় আমরা জাত হিসেবে শৌখিন নয়। অর্থাৎ দুঃখ দারিদ্র্যের দেশে বাঙালিরা স্বাভাবিকভাবেই জীবন ধারণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। ফলে তারা হয়ে উঠেছে উদার। উদার মানে হচ্ছে পেট, উদার সর্বস্ব ও নিরাশ প্রকৃতির। শখবাজে শৌখিনতা নিয়ে ভাবার সুযোগ ইচ্ছা তাদের হয়ে ওঠে না এভাবে। অর্থাৎ এই জন্য আমরা জাত হিসেবে শৌখিন নয়। অর্থাৎ পেটেই খাবার নাই, শৌখিনতা দেখিয়ে লাভ কি, বা বই কীভাবেই পড়বে। অর্থাৎ আমাদের আর্থসামাজিক অবস্থা এখানে ফুটে উঠেছে। সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে কেন? গুরুত্বপূর্ণ এটি। দেখো কেবল সাহিত্যের মাধ্যমে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায়। একজন ব্যক্তি কেমন, তার হচ্ছে আচার ভঙ্গি বা তার ভিতরে কতটুকু সে সাহিত্য চর্চা করে, এটা দেখেই কিন্তু বোঝা যায়। যে জাতির মন বড় সে জাতি জ্ঞানেও সমৃদ্ধ। কেননা জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এবং মানুষের মনকে সরল, এটা মূল বই থেকে হুবহু নিয়ে দেখো, সরল সচল মানে চলাচলের উপযোগী এবং সমৃদ্ধ করার দায়িত্ব সাহিত্যের উপর ন্যস্ত। মানুষের দর্শন বিজ্ঞান অন্যান্য শাস্ত্রে মানুষের মনের যে ভগ্নাংশ পরিচয় পাওয়া যায়, কিন্তু তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় কিসে বলো তো? এই যে তুমি বিজ্ঞান নিয়ে পড়ছো, কে ব্যবসা শিক্ষা, কে মানবিকে, এটা হচ্ছে সাহিত্য চর্চার একটা অংশ ভগ্নাংশ, কিন্তু তার সম্পূর্ণ মনটাই হচ্ছে কি বলতো সাহিত্য চর্চা। অর্থাৎ শুধু সাহিত্য চর্চার মাধ্যমে সামগ্রিক জ্ঞান অর্জন করা সম্ভব। মনের ভান্ডার, জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করা যায়। জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে তোমাকে অবশ্যই এই সাহিত্য চর্চা করতে হবে, এবং এটাকেই শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলা হয়েছে। এটা তুমি নোটে রাখবা। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় কেন? গুরুত্বপূর্ণ এটি। সভ্যতার, অর্থাৎ কেউ একজন অসুস্থ, তার পাশে তুমি থাকলে সেখানে তুমিও ব্যাধিতে মানে আক্রান্ত হয়ে যাবে আর কি, এটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ সভ্যতার গুণ বর্জন করে দোষ আয়ত্তকরণের প্রসঙ্গে বলা হয়েছে। অর্থাৎ ডেমোক্রেসির যে গুরুরা প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে, ম্যাক্সিমাম সময় আছে খারাপ জিনিসটা এসে গ্রহণ করা হয় আর কি, ভালো জিনিস সেভাবে গ্রহণ করা হয় না। এখানে সেই বিষয়টির অবতারণা হয়েছে। নিয়মিত স্বাস্থ্যবিধি পালন ব্যতীত স্বাস্থ্যবান ব্যক্তির সংস্পর্শে থাকলেই তা স্বস্বাস্থ্যবান হওয়া যায় না। তুমি যদি স্বাস্থ্যবিধি না মেনে শুধু একজন যে স্বাস্থ্যবান তার পাশে ঘোরো বা তার সংস্পর্শে থাকো, তাহলে তুমি স্বাস্থ্যবান হবে না। তেমনি সচেতন প্রয়াস ছাড়া মানে ইচ্ছা ছাড়া শুধু উন্নত সভ্যতার সংস্পর্শে এলেই তাই ইতিবাচক দিকগুলো আয়ত্ত করা সম্ভব নয়। রোগ জীবাণু ব্যাধিগ্রস্ত মানুষের চারপাশে রোগ বিস্তার করে বলে রোগীর সংস্পর্শে সুস্থ ব্যক্তিও অসুস্থ হয়ে ওঠে। একটা অসুস্থ ব্যক্তির আশেপাশে যে সে রোগাগ্রস্ত ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তার পাশে তো ভাইরাস আছেই, তুমি তার পাশে যদি ঘোরো তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। অনুরূপভাবে সাধনা মানে ইচ্ছা যদি শূন্য হলে বিনা প্রয়াসেই যে কোনো সমুন্নত সভ্যতার গুণগুলো পরিবর্তে দোষগুলো কোনো সভ্য জাতির জীবনে সংক্রমিত হতে পারে। তাহলে তোমাকে উন্নত সভ্যতার সংস্পর্শে এলেই শুধু ইতিবাচক দিকগুলো আয়ত্ত করা যায় না, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে সাধনা করতে হবে। শুধু স্বাস্থ্যবান ব্যক্তির পাশেই ঘুরলে হবে না, তোমাকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটা এখানে বলা হয়েছে, এটা নোটে রাখবা। যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী। অর্থাৎ যে জাতির জ্ঞান কম শূন্য সে জাতির ধন সম্পদও শূন্য, এটা বলা হয়েছে এখানে। অর্থাৎ জ্ঞানের মাধ্যমে পরিশ্রম করে ধন অর্জন করা যায়, কিন্তু জ্ঞান না থাকলে তা সম্ভব নয়। এটা 2 থেকে 3 লাইনে ব্যাখ্যা দিবে আর কি। সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, এটা নোটে রাখবে। অর্থাৎ দুঃখ দারিদ্র্যের দেশে বাস করার কারণে লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না। দেশের মানুষ তোমার হচ্ছে দেখো এই যে সুশিক্ষিত মানে রাখবো ভালোভাবে শিক্ষিত লোকই বলতো স্বশিক্ষিত, সমান হচ্ছে নিজ বোঝায়, বা এটা তুমি এই লাইনে নাও দিতে পারো। আচ্ছা এটার সাথে এটা যাবে না,
এটার সাথে এটা যাবে না এই প্রশ্নের সাথে। ভালোভাবে শিক্ষিত লোক মাত্রই কি বলতো নিজে নিজে শিক্ষিত, এটা বুঝিয়েছে, এটা অন্যটা চলে এসেছে এখানে। লেখক কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চান না কেন? কারণ কেবল স্বেচ্ছায় জ্ঞান আহরণকারী প্রকৃত অর্থে কি বলতো শিক্ষিত। অর্থাৎ তোমাকে নিজে ইচ্ছায় তুমি যেটা গ্রহণ করবে বা নিজের ইচ্ছায় যেটা পড়বে সেখান থেকে যে জ্ঞানটা তুমি আহরণ করতে পারবে, তোমাকে অন্য কেউ চাপিয়ে দিচ্ছে ওই ততটা কিন্তু তুমি আহরণ করতে পারবে না, এটা এখানে বলা হয়েছে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ যে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে, উক্তিটির মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে শিক্ষার্থীর আগ্রহ এবং সামর্থ্যের বিষয়টি যে প্রাধান্য বা প্রধান সে বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। তোমার যদি আগ্রহই না থাকে, তুমি যদি নিজেই জ্ঞান অর্জন করতে না চাও, তাহলে অন্য কেউ চাপিয়ে সেই বিষয়টি কিন্তু ওইভাবে তুমি অর্জন করতে পারবে না। অর্থাৎ তাই সুশিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীকে নিজের পছন্দ, আগ্রহ এবং নিজের সামর্থ্য অনুযায়ী বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। এই উক্তিটির মাধ্যমে এটাই ফুটিয়ে তোলা হয়েছে। দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয়, আত্মার মৃত্যু রাখা হয় না। অর্থাৎ একজন স্টুডেন্টের 20 বছর বয়সে তার একটা ইচ্ছা ছিল যে সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বাসায় থেকে তাকে চাপ দিচ্ছে, অভিভাবকরা চাপ দিচ্ছে তাকে ডাক্তার হতে হবে। তাহলে তার একটা নিজের ইচ্ছা ছিল, সেই নিজের ইচ্ছার যে মৃত্যুটা সেই 20 বছরেই ঘটে গিয়েছে। এই জন্য বলেছে আত্মার মৃত্যুর রেজিস্টার রাখা হয় দেহের মৃত্যুর, কিন্তু আত্মার মৃত্যুর হয় না। অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের যে আত্মিক মৃত্যুর ব্যাপারটি লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। অর্থাৎ তার যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছা ওইখানেই মাটিতে পুঁতে গেছে, সেটা বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের ত্রুটিপূর্ণ যে শিক্ষা ব্যবস্থা, মুখস্থ নির্ভর যে শিক্ষা পদ্ধতি, সেটা এখানে ফুটে উঠেছে। সাহিত্য চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অর্থাৎ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বৃহৎ পরিসরে সাহিত্য চর্চার লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিহার্য। তুমি যে গদবাঁধা নিয়মে যে তুমি বই পড়ছো বা স্কুল কলেজে পড়ানো হচ্ছে, এই পুঁথিগত বিদ্যা বাদেও তোমাকে আরও বিভিন্ন বই পড়ে তোমার জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। এবং এটা একমাত্র সম্ভব তোমার হচ্ছে লাইব্রেরির মাধ্যমে। লাইব্রেরি থেকে বিভিন্ন বই পড়ে তুমি জ্ঞান আহরণ করতে পারো এবং তোমার সাহিত্য ভাণ্ডারকে, তোমার সাহিত্য চর্চাকে আরও বেশি বাড়িয়ে নিতে পারো। এবার দেখো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনে আলোচনা করব যে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দেখো বীরবল হবে। কি হবে? বীরবল, অনেকবার এসেছে এটি। পরের প্রশ্নটি দেখো, লেখকের মতে সাহিত্য চর্চা কি? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ এটি। এমসিকিউ আলোচনা করার আগে তোমাদের যেটা বলতে হয়, তোমাদের কাছে অনেক গাইড আছে, অনেক গাইড বই অনেক রকম উত্তর দিয়া, এই গাইডে একরকম ওই গাইডে একরকম। তোমরা এইগুলো নিয়ে বিভ্রান্ত হবে না, মূল বইকে আগে প্রাধান্য দিবে এবং এর পাশাপাশি আমি যে উত্তরগুলো বলছি সেগুলো ভেবে চিনতে মূল বইকে প্রাধান্য রেখে কিন্তু উত্তরগুলো দেওয়া হচ্ছে। শুধু গাইড এর উত্তরগুলোই মানে অহরহ মানে বেদ বাক্য হিসেবে মনে করবা না। বই পড়া প্রবন্ধে লেখকের মত অনুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন, সন্দেহ কেন? কারণ বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না। বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না। পরের প্রশ্নটি, ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদেরকে বুঝিয়েছেন? ইংরেজদেরকে। কাদেরকে? ইংরেজদেরকে বুঝিয়েছেন। মানুষের মনকে সরল, সচল, সরাগ, সমৃদ্ধ করার ভার কার উপর ন্যস্ত? এই যে দেখো সাহিত্যের উপর। আমরা কিন্তু মূল বই থেকে এটা পড়েছি। মূল বই থেকে এটা নিয়েছি। বই পড়া প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপ মুক্ত হবে। বাক্য পাপ মুক্ত বলতে কি বুঝিয়েছে? অর্থাৎ মনের সংকীর্ণতা যে মুক্তি, মনের সংকীর্ণতার মুক্তিকে বুঝিয়েছে। সাহিত্যের রসে অবগাহন করে আমরা কি হব বলতো? এই যে পাপ মুক্ত হব। কি হব? পাপ মুক্ত হব। দর্শনের চর্চা হয় কোথায় বলতো? গুহায়। কোথায়? গুহায়। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা যায়? সেটা হচ্ছে ঘরে। নীতির চর্চা ঘরে। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? সেটা হচ্ছে দেখো এই যে তোমার হাসপাতাল আছে আর স্কুল কলেজ আছে। হাসপাতাল আর স্কুল কলেজের চাইতে, স্কুল কলেজের চাইতে একটু বেশি আর হাসপাতালের চাইতে কম নয়, এটা বলা হয়েছে। তারপরটা দেখো, সুশিক্ষিত লোক মাত্রই কি
এই যে স্বশিক্ষিত। আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নাই, সেটা হচ্ছে দেখো এই যে বিদ্যাদাতার অভাব নাই। লেখকের মতে শিক্ষা হচ্ছে, সেটা হচ্ছে এই যে তোমার অর্জন সাপেক্ষ আর একটা কি আছে বলতো, গ্রহণ সাপেক্ষ। দান সাপেক্ষ নয়, অর্জন আর কি বলতো, গ্রহণ সাপেক্ষ, গ্রহণ ক্ষমতা সাপেক্ষ। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করতে পারেন। বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষক হলেন শিক্ষার্থীর কৌতূহল উদ্বেগকারী, হ্যাঁ, আর বুদ্ধি জাগ্রতকারী। কৌতূহল দেখো, তোমার এখানে ত্রাণকর্তা কিন্তু আসবে না, ত্রাণকর্তা যেটা আছে এটা কিন্তু আসবে না। বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষক হলেন শিক্ষার্থীর, যে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ত্রাণকর্তা হবে না, কৌতূহল উদ্বেগকারী এবং বুদ্ধি জাগ্রতকারী। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখানে মনের দাবি বলতে কি বুঝিয়েছে? মনের দাবি বলতে যে সাহিত্যের আনন্দ, দেখো সাহিত্যের আনন্দ, জ্ঞান অর্জন, সাহিত্যের আনন্দ হবে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর, কি হবে, যে সাহিত্যের আনন্দ। জাতির আত্মরক্ষার জন্য কি প্রয়োজন? হ্যাঁ, সাহিত্য চর্চা প্রয়োজন, ঠিক আছে। তারপরে স্বশিক্ষিত হওয়া প্রয়োজন, এটাও ঠিক আছে। আর একটা দেখো লাইব্রেরি প্রতিষ্ঠা, এটাও ঠিক আছে। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস পায়। জাতির কি পায়? জীবনী শক্তি হ্রাস পায়, কমে যায়। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর। সেকেন্দার আলীর দোকানের শেলফে গল্পের বইয়ে ভরা শাড়িগুলো মধ্যে সান্ত্বনা বানানটা গুরুত্বপূর্ণ, খেয়াল করবে। সান্ত্বনা খুঁজে পাওয়ার বিষয়ে জাদুকরী কিছু আছে যা জীবনের মাঝে একটি শান্ত মরুদ্যান হিসেবে কাজ করে। উদ্দীপকটি তোমার পাঠ্য বইয়ের কোন রচনাটিকে নির্দেশ করে? এটা হচ্ছে বই পড়া হবে, খুব সহজ এটি। এই যে বুক সেল বলেছে এখানে। তারপরে দেখো, উক্ত রচনায় প্রকাশ পেয়েছে সাহিত্যের বহুমুখিতা, মানে বিভিন্ন বৈচিত্র্য, লাইব্রেরির গুরুত্ব, সৃজনশীল মানসিকতা। হ্যাঁ, তিনটাই হবে এখানে। আরেকটি, কাজী নজরুল ইসলাম সাম্যবাদের কবি। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করেও আরবি ফার্সি ভাষায় প্রচুর জ্ঞান অর্জন করেন। নিজের অর্জিত জ্ঞান সাহিত্যের মধ্য দিয়ে প্রকাশ করেছেন সুনিপুণভাবে। বই পড়া প্রবন্ধ অনুসারে উদ্দীপকের কাজী নজরুল ইসলাম হলেন, সে হচ্ছে সুশিক্ষিত, আর হচ্ছে তিনি হচ্ছে কি বলতো, এখানে বলেছে আরবি ফার্সি ভাষায় প্রচুর জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ তিনি যথার্থ শিক্ষিত। তারপর আমরা বলতে পারি স্বশিক্ষিত এবং সুশিক্ষিত, ভালোভাবে শিক্ষিত, নিজে নিজে শিক্ষিত, যথার্থ গুরু। বই পড়া প্রবন্ধের বক্তব্যটি কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করা হলো। এবার হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে তোমরা উত্তর করবে, আমরা 2টা সৃজনশীল প্রশ্ন অনুশীলন করব। মিসেস তামিমা মেয়ের প্রাতিষ্ঠানিক বই ছাড়াও অন্য কোনো বই পড়ার সময় আর অর্থের অপচয় মনে করেন, মানে প্রাতিষ্ঠানিক বই ছাড়া অন্য কোনো বই পড়া সময় আর অর্থের অপচয় মনে করেন। মেয়ের হাতে কোনো গল্প উপন্যাস দেখলেই ঘোর আপত্তি তার। তিনি মনে করেন ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল, এরপর ভালো চাকরি, এই তো জীবন। কিন্তু স্বামী হাবিব তার স্ত্রীর এই ধারণার ঘোর বিরোধী। অর্থাৎ এমন কয়েকটি সৃজনশীল রেখেছি আমি 2টা, যার মাধ্যমে তোমার সম্পূর্ণ যে সৃজনশীল আসুক না কেন তুমি এই আলোকেই আসবে। আর তাই তো মেয়ের জন্য অপ্রাতিষ্ঠানিক বই, বিশেষ করে জীবনী, গল্প, উপন্যাস এসব কিনে দেওয়াতে কখনো আপত্তি করেন না। তিনি বলেন মনের বিকাশের জন্য, আলোকিত হওয়ার জন্য, এই লাইনটা গুরুত্বপূর্ণ, মনের বিকাশ আলোকিত হওয়ার জন্য সাহিত্য চর্চার বিকল্প নাই। প্রথম প্রশ্নটি দেখো, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। দেহের মৃত্যু রেজিস্টারে রাখা হয়, আত্মার হয় না, আমরা পড়েছি এটা। উদ্দীপকে মিসেস তামিমার মধ্যে বই পড়া প্রবন্ধে যে দিকটি ফুটে উঠেছে, আর উদ্দীপকে হাবিব রহমানের কথাই বই পড়া প্রবন্ধের মূল চেতনায়, অর্থাৎ তার কথা কি ছিল, মনের বিকাশের জন্য, আলোকিত মানুষ হওয়ার জন্য সাহিত্য চর্চার বিকল্প নাই। উত্তরগুলো দেখো, প্রথমে তো একটা লাইনে লিখবে এটি, সাহিত্য চর্চার সর্বপ্রথম মানে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, আর দেহের মৃত্যুর রেজিস্টারে রাখা হয়, আত্মার হয় না, এটা আমরা অনেকবার পড়েছি। যে আমাদের যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, তার যে আত্মিক
আত্মিক মৃত্যুর যে ব্যাপারটা লোকচক্ষুর অন্তরালেই থেকে যায় এটাকে বলা হয়েছে। অর্থাৎ একজন স্টুডেন্ট তার ইচ্ছা ছিল সে ডাক্তার হবে, কিন্তু তার পরিবার বা আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা তার সেই ইচ্ছাটা ওইভাবে পূরণ করতে দেয়নি। এটা হচ্ছে দেখো ওই যে আত্মার মৃত্যুটা হয়ে গেছে সেটা কেউ দেখে না, সেটা আড়ালেই থেকে যায়, অন্তরালেই থেকে যায়। গ নম্বর দেখো উদ্দীপকের মিসেস তামিমার মধ্যে কি ফুটে উঠেছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাই প্রচলিত যে শিক্ষা পদ্ধতি, যে শুধু পুঁথিগত তোমার বই পড়া বাইরে অন্য কোনো বই পড়া যাবে না, এই বিষয়টি তার মধ্যে ফুটে উঠেছে। আর এই যে তোমার স্কুল কলেজে বইগুলো আছে এগুলো পড়বা, অন্য কোনো বই পড়লে সেটা অর্থ এবং সময়ের অপচয় হবে, যেটা আমরা উদ্দীপকে দেখতে পাই, এটা ফুটে উঠেছে। আর 2 নম্বর প্যারা যেটা লিখবে সেটা তুমি কি লিখবে বলো তো, একবার মূল কথা লিখবে। এই 2 নম্বর প্যারায় তুমি কখনোই উদ্দীপক নিয়ে আসবে না। 3 নম্বর প্যারায় তুমি এখানে উদ্দীপক নিয়ে আসবে। উদ্দীপকে আমরা দেখতে পাই কি, সেটা হচ্ছে এই যে মিসেস তামিমা মেয়ের প্রাতিষ্ঠানিক বই ছাড়া অন্য কোনো বই পড়া এবং সেটাকে সময় এবং অর্থের অপচয় মনে করেছেন। কিন্তু এটার মাধ্যমে তো শুধু এই যে প্রাতিষ্ঠানিক বই পড়ার মাধ্যমে তো সাহিত্য চর্চা হবে না, মনের বিকাশ হবে না, জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে না, আলোকিত মানুষও হওয়া যাবে না। এটা তুমি লিখবে। ঘতে 4টা প্যারায় লিখতে হবে তোমাকে, যে উদ্দীপকে হাবিব রহমান আলোকিত মানুষ হওয়ার জন্য সাহিত্য চর্চার উপর গুরুত্ব দিয়েছে। এই যে এটাই তোমাকে কিন্তু এক্সামিনার দেখবে। আর এইগুলো কিন্তু আমি শিখন ফলে খুব সুন্দরভাবে বলে দিয়েছি, যে সাহিত্য চর্চা, বই পড়ার গুরুত্ব, সেগুলো তোমাকে লিখতে হবে। ঘ নম্বরে 2 নম্বর প্যারায় যেটা লিখবে সেটা মূল কথা। 3 নম্বর প্যারায় যেটা সেটা উদ্দীপক। আমি যেইভাবে কাঠামো বলছি এইভাবেই ফলো করবা, আর একটু এক আঙ্গুল করে ফাঁকা রাখবা একটা প্যারা লেখার পর। 3 নম্বর যেটা সেটা উদ্দীপক প্লাস তোমার পঠিত বই পড়া গদ্য থেকে নিবে। আর 4 নম্বর প্যারায় সেটা তোমার মন্তব্যটা ফুটিয়ে তুলবে, যে উদ্দীপকে হাবিব রহমান আলোকিত মানুষ হওয়ার জন্য তার যে সাহিত্য চর্চার উপর গুরুত্ব, যার মাধ্যমে তার সন্তান নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবে এবং মনোজগৎকে বৃদ্ধি করতে পারবে, এটা লিখবে। আরেকটি উদ্দীপক আমরা নিয়েছি, কালাম পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বিভিন্ন বই পড়তে ভালোবাসে। অবসর সময়ে সে নানা রকম বই পড়ে, সে মনে করে অন্যান্য বই পড়লে তার জ্ঞানের রাজ্য, দেখো গুরুত্বপূর্ণ, জ্ঞানের রাজ্য অনেক বেশি সমৃদ্ধ হবে। সে বই পড়ার আগ্রহ থেকে জেলা সরকারি গ্রন্থাগারের সদস্য হয়। তার মা কখনো তাকে বাধা না দিলে বাবাসহ এবং অন্যান্য আত্মীয় স্বজন বিষয়টি ভালো চোখে দেখে না। অর্থাৎ যে বলে যে কেউ যদি নিজ থেকে বই পড়তে চায় তাকে আমরা নিষ্কর্মার দলে ফেলে দিই, তাকে অনেক সময় পাগলও বলি, আরে তুই এত বই পড়িস কেন। তারা মনে করে ভালো ফলাফল করে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু পাঠ্য বই পড়াই বাঞ্ছনীয়। দেখো প্রমোদ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম, এটা খুবই গুরুত্বপূর্ণ, 2টা সৃজনশীলই আসতে পারে। সাহিত্য চর্চার জন্য লাইব্রেরি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, কারণ এর মাধ্যমে আমরা মনের যে আমাদের যে ব্যারিয়ারগুলো আছে, বাধাগুলো আছে, সেগুলো আমরা বৃদ্ধি করতে পারি, ব্যক্ত করতে পারি, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, জ্ঞান ভাণ্ডারকে আরও বৃদ্ধি করতে পারি। উদ্দীপকের কালামের বাবা অন্যান্য আত্মীয়ের মানসিকতায় বই পড়া প্রবন্ধে যে ভাবটি ফুটে উঠেছে, আর এখানে উদ্দীপকের কালাম যেন বই পড়া প্রবন্ধে লেখকের মানসপুত্র, অর্থাৎ মূল কথা। তাহলে তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। আর স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দেখো এই মূল কথাগুলোই কিন্তু তোমার এক্সামিনার দেখবে, শিক্ষক দেখবে যে মূল কথাটা ধরতে পেরেছে কিনা, মূল থিমটা। অর্থাৎ স্বশিক্ষায় মানে নিজে নিজে শিক্ষিত হওয়ার জন্যই সাহিত্য চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা অনেক। এটা 3 বা 4 লাইনে তুমি ব্যাখ্যা করবে। এখানে যেগুলো লিখেছি একবার মুখস্থ করবে না, 2-1বার পড়বে, এমনিতে লিখতে পারবে। গ নম্বরে উদ্দীপকের দেখো কালামের বাবা ও অন্যান্য আত্মীয়দের মানসিকতায় বই পড়া প্রবন্ধে যে ভাবটি ফুটে উঠেছে সেটা হচ্ছে শুধু যে বই পড়ে বা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে শুধু যে অর্থ উপার্জন করতে হবে, এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। আর 2 নম্বরে একেবারে মূল কথা লিখবে এখানে। আর 3 নম্বর প্যারা তুমি উদ্দীপক প্লাস তোমার পঠিত গল্প থেকে নিবে। 4 নম্বর কি বলেছে, যে উদ্দীপকের কালাম যেন বই পড়া প্রবন্ধের লেখকের মানসপত্র, অর্থাৎ লেখক যেটা বলতে চেয়েছে তারই সামঞ্জস্যপূর্ণ কিন্তু এই উদ্দীপকের কালাম। অর্থাৎ তার মধ্যে দেখো এই যে বই পড়ার গুরুত্ব নির্দেশ করেছে। তাহলে দেখো যে বই পড়ার গুরুত্ব, সাহিত্য চর্চা, এগুলো আমি কোথায় দিয়েছিলাম, শুরুতেই শিখন ফলে দিয়েছিলাম। এই জন্য শিখন ফলগুলো তোমরা খাতায় নোট করবা, যেই উদ্দীপকে আসুক না কেন ওই শিখন ফলগুলো তোমার জানা থাকলে তুমি মূল কথা এখানে ফুটিয়ে তুলতে পারবা। আর এটাই কিন্তু এক্সামিনার শুরুতেই দেখবে, এটা দেখেই টিক মারবে। বোঝা গেছে? এত কি লিখলে বিষয় দেখবে না, শুরুতেই যদি তুমি ভুল করো তাহলে তোমার আলটিমেটলি নাম্বারটা কমে আসবে। একই কথা 2 নম্বর প্যারায় মূল কথা, 3 নম্বর প্যারায় তুমি উদ্দীপক প্লাস
তোমার পঠিত বই পড়া প্রবন্ধ থেকে যেগুলো সাদৃশ্য আছে, মিল আছে, সেটা লিখবে। 4 নম্বরে তুমি কি করবা, মন্তব্যটা লিখবে, তুমি কি বুঝতে পেরেছো বা উদ্দীপক থেকে তুমি কি শিক্ষা পেয়েছো, বা তোমার পঠিত বই পড়া প্রবন্ধ থেকে তুমি কি শিখতে পেরেছো। তাহলে বই পড়া এটা হচ্ছে আমরা মূল বইটা পড়লাম, এমসিকিউ গুরুত্বপূর্ণ, সিকিউ আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ লাইন আলোচনা করলাম, এইভাবে পড়ো, তুমি সর্বোচ্চ মার্ক পাবে। এবার আমরা পড়তে যাচ্ছি শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গদ্য, শিক্ষা ও মনুষ্যত্ব। লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ, আমরা এই শিক্ষা ও মনুষ্যত্ব থেকে, এই দুইটা নাম থেকেই কিন্তু আমরা দুইটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো। সেটা হচ্ছে, আগে আমরা গল্পটিতে যাই, আমি 1 মিনিট সময় নিব একটু। সেটা হচ্ছে, শিক্ষা ও মনুষ্যত্বতে যায়, 80 পৃষ্ঠাতে আছে। এই যে দেখো, শিক্ষা মনুষ্যত্ব, শুরুতেই এই যে শিক্ষা ও মনুষ্যত্ব, এখান থেকে দেখো মোতাহের হোসেন চৌধুরী তিনি একটা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। সে পত্রিকাটা প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে, যে ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। শিক্ষা, তাহলে শিক্ষা থেকে এখানে তালবর্ষা আছে, শিক্ষা বানানে দেখো কি আছে, তালবর্ষা আছে। আর মনুষ্যত্ব, মনুষ্যত্ব মনে রাখবো, মনুষ্যত্বতে ম আছে, আর মোতাহেরে কি দেখো ম আছে। তাহলে এই দুইটা তথ্য থেকে কিন্তু শিক্ষা মনুষ্যত্ব অর্থাৎ গদ্যের নাম থেকে আমরা দুইটা তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো, জানতে পারছি আর কি। এবার লেখক পরিচিতি থেকে কোন তথ্যগুলো পড়তে হবে। মোতাহের হোসেন চৌধুরী 1903 সালে, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসে অনেকবার পরীক্ষা এসেছে, 1903 সালে কুমিল্লা জেলার জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলার কোন গ্রামে, কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন এবং কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। এই যে কর্মজীবনে তিনি কি ছিলেন, এমসিকিউতে আসতে পারে। তিনি একজন সংস্কৃত ভাষা মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন এবং ঢাকা থেকে প্রকাশিত এই শিক্ষা পত্রিকা কোন জায়গা থেকে প্রকাশিত হয়, ঢাকা থেকে, এবং এই পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। এটা তোমাদের অভিন্ন তথ্যভিত্তিকই আসতে পারে এমসিকিউতে। তার গদ্যে কার প্রভাব লক্ষণীয়, প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। এই প্রতিটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, বৃত্ত করে দিচ্ছি, বা কোনো একটা বক্স করে দিচ্ছি, সেগুলো সেইভাবে তোমরা মূল বইটা বেশি প্রাধান্য দিবে। তারপর তার মৃত্যুর পর প্রকাশিত হয় গ্রন্থটি, দেখো এই যে প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ দ্বারা একটি উল্লেখযোগ্য, এবং এটা মৃত্যুর পর প্রকাশিত হয়। এবং তার দুইটা অনুবাদ গ্রন্থ ছিল, একটা হচ্ছে সভ্যতা ও সুখ, খুবই গুরুত্বপূর্ণ, সভ্যতা ও সুখ, দুটি অনুবাদ গ্রন্থ ছিল। 1956 সালের 18ই সেপ্টেম্বর তিনি মারা যান, 1956 সালের 18ই সেপ্টেম্বর। দেখো এই শিক্ষা মনুষ্যত্ব, এইটি পড়ার ক্ষেত্রে তোমাদের অনেকের সমস্যা হয়েছে, আমি খুব সুন্দরভাবে এটা বোঝাবো। দেখো শুরুতেই, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, জীবসত্তা সেই ঘরের নিচতলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলে। মানব সত্তা যেখানেই থাকবে মনে রাখবে একটা মানবিক গুণাবলী সমৃদ্ধ। তাহলে এটা যদি আমরা চিত্রের মাধ্যমে বোঝাই, তাহলে দেখো এই যে মনে করো এই ঘরে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে, এটা একতলা, এটা দুইতলা, এই প্রথম নিচতলায় যেটা আছে সেটা হচ্ছে জীবসত্তা। এবং জীবসত্তা দেখো টিকিয়ে রাখতে হলে তোমাকে এই যে খাদ্য বা বস্ত্র দিতে হবে, এবং খাদ্য লাগে, একটা জীবের খাদ্য লাগবে, এবং তার প্রজনন কিন্তু আছে, এই জিনিসগুলো কিন্তু জীবসত্তার লাগে। আর উপরের তালা হচ্ছে কি বলতো, মানব সত্তা।
অর্থাৎ সত্য, এই মানব সত্তার মধ্যে রয়েছে সত্য, মানবিক গুণাবলী, সত্যবাদিতা আছে, অপরকে উপকার করা, এই যে যত মানবিক গুণাবলীগুলো আছে সেগুলো হচ্ছে মানব সত্তা, এবং সেটা দ্বিতীয় তলায়। তাহলে নিচতলায় কি আছে? জীব সত্তা, আর উপরের তলায় আছে মানব সত্তা। দেখো এই জীব সত্তা থেকে তোমার মানব সত্তায় উঠতে গেলে মই দরকার। আর সে মইটা কি বলো তো? এই মইটা হচ্ছে তোমার সে শিক্ষা। এইটাই তোমরা খাতায় নোট করবা। তাহলে মানুষের জীবনকে একটা যদি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়, নিচতলা হচ্ছে জীব সত্তা, অর্থাৎ এখানে তার খাদ্য বস্ত্র লাগবে, আর উপরের তলা হচ্ছে মানব সত্তা। এই মানব সত্তায় রয়েছে সকল ধরনের মানবিক গুণাবলী। আর এই জীব সত্তা থেকে মানব সত্তায় উঠতে গেলে তোমার কি লাগবে? শিক্ষা লাগবে। কিসের মাধ্যমে তুমি উঠবা? এই নিচ থেকে উপরে উঠবা তুমি শিক্ষার মাধ্যমে। এবার দেখো, জীব সত্তার ঘর থেকে মানব সত্তার উঠবার মই হচ্ছে শিক্ষা, যেটা বললাম যে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার এই যে ওঠার মইটা কি বলতো? এই শিক্ষা। তারপর শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে কে? শিক্ষা আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে, আমরা মানবিক গুণাবলী সমৃদ্ধ আমরা হতে পারি। অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলে। ক্ষুধ পিপাসা মানে কি? ক্ষুধার পিপাসা। এই ব্যাপারটি আমাদেরকে কি করে তোলে? মানবিক করে তোলে, এবং এটা হচ্ছে অন্যতম কাজ। কিন্তু শিক্ষা যে তার আসল কাজ হচ্ছে, দেখো, মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। কার সঙ্গে? মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করা দেয়া। এরপরটা আরো বেশি গুরুত্বপূর্ণ। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিক আছে। তুমি শিক্ষা গ্রহণ করে ভালো চাকরি অর্জন পাচ্ছ, ভালো টাকা ইনকাম করছো, এটা প্রয়োজনীয় দিক। কিন্তু এখানে যে অপ্রয়োজনীয় দিক, সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। চলো এটা আমরা দেখে আসি। অপ্রয়োজনীয় দিকটা কি? এই যে শিক্ষা, এই শিক্ষার দুইটা দিক আছে। একটা কি বলতো? প্রয়োজনীয় দিক, আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক। এই অপ্রয়োজনীয় দিকটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই শিক্ষার যে প্রয়োজনীয় দিক রয়েছে সেটা কি বলতো? এই যে টাকা পয়সা, টাকা অর্থাৎ জীবসত্তা। শিক্ষার একটা দিক হচ্ছে প্রয়োজনীয় দিক, সেটা হচ্ছে টাকা, এবং সেটা জীবসত্তা। মানে নিচতলা যে একটা ঘরের সঙ্গে যদি তুলনা করো, নিচতলায় যেটা থাকে সেটা হচ্ছে তোমার শিক্ষার একটা দিক, আর উপরের তলায় মানব সত্তা থাকে, সেটা আরেকটা দিক। এবং এই মূল্যবোধ বা যেটাকে তুমি মনুষ্যত্ব বলো, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় দিক। আর এই শিক্ষার অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে শ্রেষ্ঠ দিক। মানুষের মধ্যে যদি শুধু টাকাই থাকে, তার মধ্যে যদি ন্যূনতম কোনো মূল্যবোধ না থাকে, কোনো মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে এই টাকা থেকে কোনো লাভ কিন্তু হবে না। বোঝা গেছে? অর্থাৎ আমি এই দুইটা চিত্র যেভাবে এখানে দিয়েছি, তোমরা খাতায় নোট করে গ্রুপে পোস্ট করবা, আমাকে মেনশন করে পোস্ট করবা, যে কোনো একটা সৃজনশীল লিখবা, এবং ক্লাসটা ওভারঅল তোমার কতটুকু তোমার উপকৃত হয়েছে অবশ্যই জানাবা। তোমাদের জন্য অনেক পরিশ্রম আমাদের করতে হচ্ছে শুধুমাত্র তোমাদের ভালো ফলাফলের জন্য। এবার দেখো, আর অপ্রয়োজনীয় দিকটি হচ্ছে শ্রেষ্ঠ দিক, অর্থাৎ যে মনুষ্যত্ব বোধ, ওইটাই হচ্ছে শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এ দিকটা বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা। অর্থাৎ শিক্ষার যে এই মানব সত্তায় উত্তীর্ণ হয় না কেন বলো তো? আমাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোর জন্য, এবং আমরা যে শুধু অর্থের পিছনেই দৌড়াচ্ছি, তার জন্য এটা বড় হয়ে ওঠে না। তারপরে দেখো, যে এখান থেকে উপরের তলার কথা সে মনে আনতে পারে না, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। শুধু যে এই যে টাকা উপার্জন করার এই চিন্তায় সকলে বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আলো চাই। যার 1 টাকা আছে সে 10 টাকার জন্য শুধু চাইতেই আছে। মানে যার একটু আছে সে আরো বেশি চাই, এটাকে এখানে বলা হয়েছে। তাই অন্য চিন্তা দেখো, তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়। শুধু যে টাকা উপার্জন করাই জীবনের প্রকৃত সাধনা হওয়া উচিত নয়। এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা কোনো সোনা ফলাতে পারে না। সোনা দ্বারা এখানে বুঝিয়েছে মনুষ্যত্ববোধ ফলাতে পারে না। শুধু অর্থের পিছনে দৌড়ানো ঠিক নয়। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে এখানে যে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই তিমিরে তিমিরে থেকে যাবে, বেশিরভাগ লোক অন্ধকারেই থেকে যাবে। শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, যে অপ্রয়োজনীয় দিকটাই সেরা, সেটা কেউ উপলব্ধি করতে পারবে না, বেশিরভাগই অন্ধকারে থেকে যাবে।
তাই অন্য চিন্তার নিগড় থেকে, এই শিকল থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা হচ্ছে অভিনন্দনযোগ্য। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে, তুমি যে পড়াশোনা করছো, তোমার যদি একটা লক্ষ্য না থাকে, তাহলে তোমার আলটিমেটলি তুমি গোলে পৌঁছাতে পারবে না। তোমার অবশ্যই একটা লক্ষ্য থাকা দরকার, যেমন একটা ভালো ফলাফল করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, আমাকে দেশ ও দশের জন্য কাজ করতে হবে, নিজের একটা আইডেন্টিটি দরকার, মা বাবার স্বপ্ন পূরণ করা দরকার, ভালো একটা লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে, লক্ষ্য থাকতে হবে। তাহলে দেখো, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ মানে যারা হচ্ছে কারাগারে আবদ্ধ থাকে, আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? তুমি কারাগারে আবদ্ধ রয়েছো, ওইখানে আহার তৃপ্ত মানুষের মূল্য আসলে নাই, সে তো বাইরে ঘোরাফেরা করতে পারছে না, ওইখানে কারাগারের মধ্যে আবদ্ধ থাকছে। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারেই স্বর্গতুল্য মনে করে। কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। অর্থাৎ বাইরে আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পাচ্ছ, কিন্তু কারাগারকে কিন্তু কারাগারই মনে হবে। এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। কিভাবে ওই কারাগার থেকে মুক্তি পাওয়া যায় সেটাই তার একমাত্র চিন্তা হবে। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হয়ে সহজে দানা পানি পাওয়ার লোভে? অর্থাৎ যে হচ্ছে স্বাধীন রয়েছে, সে আকাশ বাতাসে তোমার ঘুরে বেড়াচ্ছে, সে কি কখনো খাঁচায় বন্দী হয়ে থাকতে চাইবে দানা পানি পাওয়ার লোভে? সে তো বাইরে খাবার পাচ্ছেই, তাই না? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। তুমি যদি স্বাধীনই না হও, তুমি অন্ন বস্ত্র দিয়ে কী করবা? তুমি যদি কোনো একটা কাজে আবদ্ধ থাকো, টাকা পয়সা দিয়ে কী করবা? এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। চিন্তার স্বাধীনতা, এই লাইনটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটি, যে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নাই সেখানে কি নাই? মুক্তি নাই। এমসিকিউতে আসতে পারে। মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে এবং এই মুক্তির দিকে লক্ষ্য রেখে, অর্থাৎ সমাধানের চেষ্টা করতে হবে। ক্ষুধ পিপাসায় মানে ক্ষুধার পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত না রাখতে পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না, বলে ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। তোমার যে ক্ষুধা লেগেছে, তুমি যদি আত্মাকে তৃপ্তই না করতে পারো, তাহলে তোমার এই যে অমৃত সেটা উপলব্ধি করা যায় না, বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো। তোমার একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে দৃষ্টি রাখতে হবে এবং সেই লক্ষ্যকে দৃষ্টি রেখেই তোমাকে অন্ন বস্ত্রের সমাধান করতে হবে, নইলে আমাদের বেশি দূরে আমাদের নিয়ে যাবে না আর কি। তাই মুক্তির জন্য দুইটি উপায় আছে। কয়টি উপায়? খুবই গুরুত্বপূর্ণ দুইটি উপায়। একটি হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটা শিক্ষা দীক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা। অর্থাৎ শিক্ষার যে অপরিহার্য দিক আছে, যেটা সর্বশ্রেষ্ঠ দিক, ওই মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে হবে। এই উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনে উন্নয়ন সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের দেখো স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মানে শিক্ষা দীক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মানুষের মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। একই কথা বলেছে এখানে। কোনো ভারী জিনিসকে যদি তুমি উপরে তুলতে চাও, তাহলে তোমাকে নিচের দিক থেকে ঠেলতে হবে, আবার উপর থেকেও কাউকে টানতে হবে। শুধু নিচের থেকে ঠেললে উপরে উঠবে না, উপর থেকেও কাউকে টানতে হবে। অর্থাৎ এখান দ্বারা কি বুঝিয়েছে দেখো, শুধু নিচের দিকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যাবে না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা। তোমাকে যে নিচ থেকে ঠেলে দিচ্ছে, কিন্তু তোমাকে যে উপরের দিকে উঠাবে সেই শিক্ষা, সে উপরের দিকে ওঠানোর সে মইটা হচ্ছে সেই শিক্ষা। আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় নিচ থেকে ঠেলে দিচ্ছে। এই যে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তোমার নিচ থেকে ঠেলে দিচ্ছে, আর তোমাকে যে নিচের ঘর থেকে জীবসত্তা থেকে মানব সত্তায় উঠাবে, সেটা উঠানোর কাজটা হচ্ছে এই শিক্ষা, যেটা এই যে বলেছি আমি, জীবসত্তা থেকে মানব সত্তা। মানে তোমার শুধু অর্থ উপার্জনই করা উদ্দেশ্য না, তোমাকে মনুষ্যত্ব অর্জন করতে হবে। অর্থাৎ জীবসত্তা থেকে মনুষ্যত্বার ধাপে উঠতে হবে, সে মইটা হচ্ছে শিক্ষা। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খল অর্থাৎ দ্বারা তা সম্ভব নয়।
শিক্ষা দীক্ষার ফলে কি হয় দেখো, সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজেই হতে পারে। অর্থাৎ শিক্ষার মাধ্যমে যদি তুমি সহজে মনুষ্যত্বের স্বাদ পাও, তাহলে তুমি যে মনুষ্যত্ব মানুষ যে উপলব্ধি করতে পারে সেটা কি বলতো, লোভে পাপ পাপে মৃত্যু কথাটা বলি মাত্র নয়, এটা সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, মানে নিঃস্ব হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয়। বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে গিয়ে ভয় পায়। ছোট জিনিসের মোহে, ছোট ছোট জিনিসের মোহে, মানে লোভে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, আর যাই হোক সে শিক্ষিত নয়। মানে ছোট কিছু পাওয়ার জন্য তুমি বড় কিছু হারিয়ে ফেলছো, এটা আর যাই হোক এটা কিন্তু কোনো শিক্ষা বা শিক্ষিত কোনো বিষয় না। এটা শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার, মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান পরিবেশন, মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে। তাহলে শিক্ষা কী হিসেবে কাজ করে, এটা আসবে পরীক্ষায়। দেখো শিক্ষার কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ এটা। সেটা হচ্ছে জ্ঞান পরিবেশন নয়, শুধু জ্ঞানই পরিবেশন নয়, সেটা হচ্ছে তুমি মূল্যবোধ কতটুকু শিখতে পেরেছো, তোমার জ্ঞান ভাণ্ডার কতটুকু তুমি সমৃদ্ধ করতে পেরেছো, বা জ্ঞান পরিবেশ মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। এটা এমসিকিউতে আসবে। তবে দেখো যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে শিক্ষা নাই। অর্থাৎ যেখানে তোমার মূল্যবোধের মূল্যই পাচ্ছ না, তোমার যে আলাদা একটা ভ্যালু আছে সে ভ্যালুই পাচ্ছ না, সেখানে কোনো শিক্ষা নাই। তারপরে দেখো শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার মাধ্যমে কি লাভ করা যায়, মূল্যবোধ তথা মনুষ্যত্ব। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজন। শুধু যে তোমার মনুষ্যত্ব লাভ করবে এটা না, তুমি যদি না খেয়ে থাকো, তোমার তো খাইতে হবে, অর্থাৎ অন্ন বস্ত্রের সুব্যবস্থা তোমার প্রয়োজন। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে, মানে দেরি ঘটবে, জীবনের উন্নয়ন ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমাধান একান্ত প্রয়োজন। এরপর গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়েছে দেখো, পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। শুধুমাত্র তুমি যদি অর্থের দিকে তাকাতে থাকো তাহলে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ঠিক তেমনইভাবে তোমার পায়ে কাটা বিঁধেছে, ওই কাটার দিকে যদি নজর দিতে থাকো তাহলে হাঁটার যে আলাদা একটা আনন্দ সেটা উপভোগ করতে পারবে না। তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা, মানে সর্বদাই যদি শুধু তুমি সবসময় অর্থের পিছনেই পড়ে থাকো তাহলে দেখো মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুই দিক থেকে কাজ করা চলা দরকার। তোমার মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে এবং তোমাকে জীবসত্তাকে টিকিয়ে রাখতে হলে তোমাকে অর্থের দিকেও ধাবিত হতে হবে। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি, মানে এই যে শিকল, এই যে অন্ন বস্ত্রের যে একটা চিন্তার শিকল উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজন। মানে বেঁচে থাকতে গেলে দুইটাই দরকার, নইলে বেরি মুক্ত মানে শিকল মুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ মানে খাঁচায় আবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে কিন্তু উঠতে পারবে না। তা কল্পনা করো তো, মানে একটা খাঁচার মধ্যে একটা পাখি রয়েছে, সে হচ্ছে ঝাপটাচ্ছে বাইরে বের হওয়ার জন্য, আকাঙ্ক্ষা করছে, পাখা ঝাপটাচ্ছে, কিন্তু সে উঠতে পারবে না। অর্থাৎ তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে এই যে মনুষ্যত্বের আহ্বান উভয় প্রয়োজন, নইলে বেরিমুক্ত হয়ে মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। অর্থাৎ তোমাকে একই সাথে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে এবং জীবসত্তাকে টিকিয়ে রাখতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে যে অর্থ চিন্তা সেটা করতে হবে, কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে রেখে। এবার গুরুত্বপূর্ণ কিন্তু শব্দার্থ আছে দেখো, নিগড় শব্দের অর্থ শিকল বা বেরি, শৃঙ্খল মানে আবদ্ধ থাকা। তিমির অন্ধকার এটা অনেকবার এসেছে। ক্ষুৎপিপাসা মানে ক্ষুধা ও তৃষ্ণা। ফতুর শব্দের অর্থ নিঃস্ব, নিঃস্ব বানানটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এখানে যে দুইটা চিত্র দিয়ে বুঝিয়েছি এই দুইটা চিত্রই এখানে মেন। তারপরে লেফাফাদুরস্ত এটা বেশি গুরুত্বপূর্ণ, যে বলেন উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, সেটাকে বলা হয়েছে। বেরি অর্থ শিকল, হামেশা মানে সবসময় বা সর্বক্ষণ। উন্মোচন মানে উন্মুক্ত করা। পিঞ্জরবদ্ধ মানে খাঁচাই বন্দি। আর জীবসত্তা মানে জীবের অস্তিত্ব। আর মানবসত্তা মানে মনুষ্যত্ববোধ। এই যে মানবসত্তা দেখো মানুষের অস্তিত্ব, আর জীবসত্তা মানে জীবের অস্তিত্ব। মানবসত্তা বলতে লেখক এখানে মনুষ্যত্ব বোধকে বুঝিয়েছে। মানবিক গুণাবলী এটা মনে রাখবা, মানবিক গুণাবলী খুবই গুরুত্বপূর্ণ।
মানবিক গুণাবলী। তারপর অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, অর্থাৎ লেখকের মতে আমরা জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী, ফলে অর্থচিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়। কারারুদ্ধ আহার তৃপ্ত মানে কি, এটা খ নম্বরে আসতে পারে। কারারুদ্ধ মানে দেখো কারাগারে আবদ্ধ, যে আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, অর্থাৎ খাওয়া পড়ার সমস্যা মিটে গেলে জীবনে উন্নয়ন সম্ভব হয় না। তোমার একটা মুক্তি দরকার, তুমি কারাগারে বদ্ধ, তুমি বাইরের জগতে তুমি ওইভাবে ফিল নিতে পারছো না। তুমি ওই কারাগারে বদ্ধ থেকে খাওয়া পড়া হয়ে গেলে তোমার জীবন কি স্বাধীন না? এজন্য প্রয়োজন কি বলতো, তোমার চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা। শিক্ষার মাধ্যমেই এই স্বাধীনতা অর্জিত হয়। পাঠ পরিচিতি দেখো, এটা পড়তে হবে তোমার গ ও ঘ নং ভালোভাবে লেখার জন্য। শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা, খুবই গুরুত্বপূর্ণ, এটা নোট করবা। এন লিখছি আর কি। সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা, কয়টা? একটা হচ্ছে তার জীবসত্তা, মানে নিস্তলা, একটা জীবনকে যদি ঘরের সঙ্গে তুলনা করো তাহলে নিস্তলা হচ্ছে জীবসত্তা, আর ওই জীবসত্তা থেকে মই বেয়ে উপরে ওঠার ধাপ হচ্ছে মানবসত্তা অর্থাৎ মনুষ্যত্ব। জীবসত্তার জন্য প্রয়োজনীয় অন্নবস্ত্র চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। কিসের মাধ্যমে? শিক্ষা লাভের মাধ্যমে। আর শিক্ষার কাজ হচ্ছে কি, এটা এমসিকিউতে আসবে, মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান দান নয়। খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু পরীক্ষার পর, বোর্ড পরীক্ষার পর আমি কিন্তু এইভাবে কমন দেখাবো। সেটা কি দেখো, শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। মূল্যবোধ, জ্ঞান, দেখো জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন। জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে মনুষ্যত্ববোধ উন্নীত হওয়ার শিক্ষা দেয়। এই ছিল শিক্ষা মনুষ্যত্ব এই প্রবন্ধটি। এবার বাকি অংশটুকু আমরা স্লাইড থেকে জানবো এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব। পাঠ পরিচিতি এটা তোমরা পড়লামই। এবার শিক্ষণফল, অর্থাৎ এই শিক্ষণফল কোন কাজে লাগবে আমাদের, শিক্ষণফলগুলো নোট করবা। সেটা হচ্ছে তোমার গ ও ঘ নং এর যে মূল কথাটা লিখবা, মূল কথা এটা লাগবে, নোট করবা। দেখো জীবসত্তা মানবসত্তা, জীবসত্তা কি নিচতলা আর মানবসত্তা হচ্ছে উপরের তলা। আর জীবের সত্তা এটা বুঝিয়েছে, আর মানবসত্তা মানে মনুষ্যত্ববোধ, মানবিক গুণাবলী সমৃদ্ধ হতে হবে। মানবসত্তা উত্তরণের প্রক্রিয়া, তাহলে মানবসত্তা উত্তরণ কিভাবে হয় আমরা দেখো তো, এই যে জীবসত্তা থেকে মানবসত্তা আমরা উত্তীর্ণ হই শিক্ষার মাধ্যমে, শিক্ষা গ্রহণের মাধ্যমে। মনুষ্যত্বের বিকাশে শিক্ষার ভূমিকা বিচার বিশ্লেষণ। বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে প্রকৃত শিক্ষার পার্থক্য, অর্থবিত্তের চেয়ে মানবসত্তার মুক্তির গুরুত্ব, আর শিক্ষার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিক। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রথম তিনটা, এই তিনটা। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের মনুষ্যত্ব প্রবন্ধের অংশবিশেষ। কোন প্রবন্ধ? মনুষ্যত্ব। জীবসত্তা বলতে কি বুঝিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। জীবসত্তা বলতে জীবের অস্তিত্ব, আর মানবসত্তা বলতে মনুষ্যত্ববোধ বা মানবিক গুণাবলী এখানে বুঝিয়েছে। মুক্তি বলতে লেখক চিন্তা, বুদ্ধি, আত্মপ্রকাশের স্বাধীনতাকে বুঝিয়েছে। দুঃখিত, খুবই অসুস্থ আছি আর কি। তারপরে দেখো মুক্তির দুইটি উপায়, কয়টি? দুটি উপায়। একটা হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, অন্ন বস্ত্রের যে চিন্তা এটা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা, শিক্ষা দীক্ষা দ্বারা মনুষ্যত্বের স্বাদ পাওয়ার সাধনা, এইটা নোট করবা। অর্থাৎ এই স্লাইডে যেগুলো আছে সেগুলো সব নোট করবা, সবগুলো। তিমির অর্থ হচ্ছে অন্ধকার, ক নম্বরে আসতে পারে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য হচ্ছে সুশিক্ষিত মানুষকে সুশিক্ষিত করে গড়ে তোলার আহ্বান। আর শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে? মনুষ্যত্বের বিকাশ ঘটে। এটা অভিন্ন তথ্যভিত্তিকে আসতে পারে। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নাই সেখানে কি নাই? মুক্তি নাই। খুবই গুরুত্বপূর্ণ এটি, অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে রেখেছি আমি। জ্ঞানমূলক অংশ দেখো, কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে? জ্ঞান হচ্ছে মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে।
অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি কিসের পরিচায়ক? সেটা হচ্ছে দেখো মনুষ্যত্বের পরিচায়ক। কিসের? মনুষ্যত্ব অর্থাৎ মানব সত্তা। কিসের নিগড়ে সকলে বন্দী? অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। হামেশা অর্থ হচ্ছে সবসময় সর্বদা, সবসময় সর্বদা। শিক্ষার অন্যতম কাজ কি? সেটা হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। তারপর হচ্ছে লেফাফাদুরস্তি মানে কি? অর্থাৎ বলে না যে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, এটা বলা হয় আর কি। অর্থাৎ বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা, মানে বাইরে দেখে খুবই ভালো চাকচিক্য কিন্তু ভিতরে খুবই মানে খারাপ আর কি, এটা বলা হয়েছে। শিক্ষার শ্রেষ্ঠ দিক হচ্ছে অপরিজনীয় দিক, অর্থাৎ মানুষকে সেবা করা বা মানবিক গুণাবলী, সেটাকে বুঝিয়েছে। মোতাহার হোসেন চৌধুরীর লেখায় কিসের প্রকাশ ঘটেছে? সেটা দেখো লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। এটা তোমাদের লেখক পরিস্থিতিতে ছিল, আমি কিন্তু হাইলাইট করে দিয়েছিলাম যে মননশীলতার কি বলতো, চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে কি বলতো এই মোতাহার হোসেন চৌধুরীর লেখায়। জ্ঞান পরিবেশন কিসের উপায়? সেটা হচ্ছে জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায়। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? দেখো অন্তর্গত বানান এখানে রেফ আছে, সেটা হবে সংস্কৃতির কথা। কি হবে? সংস্কৃতির কথা গ্রন্থের অন্তর্ভুক্ত। গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী আলোচনা করব। যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছে? সেটা দেখো দোতলা ঘরের সঙ্গে। কিসের সঙ্গে? দোতলা ঘরের সঙ্গে। আমরা একটু আগে যেটা দেখলাম আর কি, এই যে এটা তো জীবসত্তা মানবসত্তা। পরের প্রশ্নটি দেখো, শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? সেটা হচ্ছে অপরিজনীয় দিক, অর্থাৎ মনুষ্যত্ববোধ। চাই চাই আরো চাই, এই চাওয়ার কারণ কি? সেটা হচ্ছে দেখো অর্থ চিন্তা দূর করা, অন্য চিন্তা দূর করা, জীবসত্তাকে বাঁচিয়ে রাখা। তিনটা এখানে সঠিক আছে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে অর্থ চিন্তা নিগড়ে বন্দী তারা যারা, কারা? দেখো এই যে অন্য সাধনায় ব্যস্ত যারা, জীবসত্তায় বন্দী যারা, আর মনুষ্যত্বের স্বাদ বঞ্চিত যারা, তারাই। পরের প্রশ্নটি, মোতাহার হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী? সেটা হচ্ছে যে জীবসত্তাকে টিকিয়ে রাখতে আমরা অধিক মনোযোগী। জীবসত্তা। অন্য চিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে কোনটি বুঝিয়েছে? সেটা হচ্ছে দেখো এই যে তোমার অন্ন বস্ত্রের ব্যবস্থা যেটা আছে, অন্ন বস্ত্রের ব্যবস্থা। কোন দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো? সেটা হচ্ছে দেখো এই যে তোমার মুক্তি রয়েছে, মুক্তি মূল্যবোধ, এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। কোন দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা? দেখো এই প্রশ্নটা, কোন দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, এটা বড় লক্ষ্য থাকতে হবে তোমার, একটা বড় লক্ষ্য, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? দুইটা। এই প্রশ্নটা আবারও বলছি, দেখো এর আগেরটা কি ছিল? এটা তো অন্ন বস্ত্রের ব্যবস্থা। আর কোন দিকে দৃষ্টি রাখতে হবে? সেটা হচ্ছে একটা বড় লক্ষ্যের দিকে, একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো। আর এটা হচ্ছে দুইটি। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে নিচ থেকে ঠেলা বলতে বুঝিয়েছে, এখানে দেখো সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। মূল বইয়ে কিন্তু এটা ছিল, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। শিক্ষার আসল কাজ হচ্ছে কি? মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা, এটা জ্ঞানমূলকেও আসতে পারে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি? শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয়। শিক্ষার সঙ্গে কিসের সম্পর্ক নির্ণয়? মূল্যবোধের সম্পর্ক নির্ণয়। তিমির শব্দের অর্থ কি? এটা জ্ঞানমূলকে আসতে পারে, সেটা হচ্ছে অন্ধকার হবে। কি হবে? অন্ধকার। শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে? সেটা দেখে যে মনুষ্যত্বের বিকাশ ঘটে। কিসের? মনুষ্যত্বের বিকাশ ঘটে। তারপরটা উদ্দীপকটা পড়ো।
জনাব কলিমুল্লাহ ঘুষ ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, ঘুষ ও দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব কর্তব্য পালন করেন। তিনি মনে করেন অর্থ বিত্ত নয়, মান সম্মান আর মনের শান্তি আসল সম্পদ। অর্থাৎ এটা দ্বারা বলেছে উদ্দীপকের কলিমুল্লাহর মতের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের যে সাদৃশ্যপূর্ণ বাক্য, অর্থাৎ কলিমুল্লাহর সাথে বলেছে সাদৃশ্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ মানে হচ্ছে মিল, কোন দিকে মিল আছে, শিক্ষা তার বাইরের ব্যাপার না, অন্য বস্তু অন্য বস্তুর ব্যবস্থা, জ্ঞান পরিবেশন। জনাব কলিমুল্লাহ দেখো এখানে কি বলেছে যে নিজ দায়িত্ব কর্তব্য পালন করেন। তিনি মনে করেন অর্থবিত্ত নয়, মান সম্মান আর মনের শান্তি আসল সম্পদ। অর্থাৎ এখানে সাদৃশ্যপূর্ণ যেহেতু বলেছে সেজন্য সঠিক উত্তরে যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এটা সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের কলিমুল্লাহর চরিত্রের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হচ্ছে তার মধ্যে যে মনুষ্যত্ববোধ আর মূল্যবোধ। মনুষ্যত্ববোধ আর কি আছে বলতো? মূল্যবোধ। লেফাপদ্রস্ত না, লেফাপদ্রস্ত যারা বাইরের ফিটফাট ভিতরের সদরকার, এটাকে বুঝিয়েছে। এখানে মূল্যবোধ ও মনুষ্যত্ববোধ এটা হবে। অর্থাৎ কিছুটা প্রশ্নে, কয়েকটি প্রশ্ন মানে তোমার সাথে অন্যান্য বইয়ে অন্যরকম উত্তর থাকতে পারে, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটগুলো দেওয়া হয়েছে আর কি। সৃজনশীল দেখো, যমজ দুই ভাই শিমুল ও পলাশ। আমরা বই পড়া যতটা বড় ছিল, শিক্ষা মনুষ্যত্ব ততটা কিন্তু বড় না, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো তারা দুজনই 10ম শ্রেণীর ছাত্র। শিমুল শিক্ষা দীক্ষা অর্জন করে ইন্টারনেট ব্যবসায় যোগ দিতে আগ্রহী। তার মতে বর্তমানে এই বিশ্বে বিষয়টি সবচেয়ে বেশি লাভজনক মাধ্যম। অপরদিকে পলাশ উচ্চশিক্ষা অর্জন করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় আগ্রহী। সে মনে করে জ্ঞান অর্জন শুধু উপার্জনের মাধ্যম হলেও বিবেকের পরিপূর্ণতার জন্য নিজেকে যাচাই করা অপরিহার্য। কে মনে করে? অর্থাৎ পলাশ, যে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। শিক্ষার আসল কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, অর্থাৎ অন্ন বস্ত্র এখানে বুঝিয়েছে। উদ্দীপকের শিমুলের মানসিকতায় শিক্ষা মনুষ্যত্বের কোন দিকটি প্রতীয়মান? শিমুল কি বলেছিল? সে ইন্টারনেট ব্যবসায় যোগ দিতে আগ্রহী এবং তার মতে বর্তমান বিশ্বে সবচেয়ে লাভজনক মাধ্যম হচ্ছে এই যে শুধু টাকার দিকেই সে ঝুঁকে পড়েছে, শিক্ষা অর্জন করেনি তেমন। আর পলাশের মনোভাবটি শিক্ষা মনুষ্যত্বের প্রবন্ধের মূল সুর্গের বহিঃপ্রকাশ। চলো দেখে আসি কীভাবে লিখবে। তাহলে শিক্ষার আসল কাজ হচ্ছে কি বলতো? এই যে মূল্যবোধ সৃষ্টি করা। কি সৃষ্টি করা? মূল্যবোধ। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, অর্থাৎ এটা তারা বুঝিয়েছে জীবসত্তাকে টিকিয়ে রাখতে মানুষ অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী। অর্থাৎ নিচের স্তরে যে কে আছে বলতো? জীবসত্তার। উপরের স্তরে কে আছে? মানব সত্তা। এই মানব সত্তা মানে মানবিক গুণাবলী, আর এখানে আছে জীবসত্তা। এই জীবসত্তাকে টিকিয়ে রাখতেই সকলেই কি বলতো? বেশি মনোযোগী। অর্থাৎ লেখক শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে মানুষের দুটি সত্তার কথা বলেছেন। একটা জীব সত্তা মানে জীবের সত্তা, আর একটা হচ্ছে মানব সত্তা, সেটা হচ্ছে মানবের সত্তা, মানবিক গুণাবলী। তার মতে মানুষ জীব সত্তাকে টিকিয়ে রাখতে অধিক কি বলতো? মনোযোগী। তারপরে দেখো, জীবসত্তাকে টিকিয়ে রাখতে অর্থের প্রয়োজন বলে অর্থ চিন্তা মানুষকে সারাক্ষণ কি রাখে? ব্যস্ত রাখে। অর্থাৎ তুমি যে জীবসত্তাকে, জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমার অর্থ দরকার, আর সে অর্থের জন্য মানুষ সবসময় কি থাকে? ব্যস্ত থাকে। এই যে 4 থেকে 5 লাইনে এটা ব্যাখ্যা করবে। গ নম্বরে বলেছে উদ্দীপকের শিমুলের মানসিকতা শিক্ষা মনুষ্যত্বের প্রবন্ধের কোন দিকটি প্রতীয়মান? অর্থাৎ জীবসত্তা। সে শুধু মানে জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায়। আলাদা যে শিক্ষার অপ্রয়োজনীয় দিক আছে, মানবিক দিক, সেটা বা সবথেকে বড় দিক, সেটার দিকে তার মনোযোগ নাই। আর 2 নম্বর প্রায় আগেও বলছি, এখনও বলছি, মূল কথাটা লিখবে যে শিক্ষা মনুষ্যত্ব লেখক, প্রবন্ধ লেখক জীবসত্তা বলতে মানব জীবনের তোমার বিশৃঙ্খল দিককে বুঝিয়েছেন। এই স্তরে থাকলে মানুষ মনুষ্যত্বের নাগাল পায় না, মানে মানবিক গুণাবলীর নাগাল পায় না। তার কাছে তখন অর্থচিন্তা তথা অন্য বস্ত্রের যে চাহিদা সেটাই প্রবল হয়ে ওঠে, মুখ্য হয়ে ওঠে, আর এই জন্য সে অন্যায় কাজে লিপ্ত হয়। আর 3 নম্বর প্রায় যেটা লিখবে সেটা উদ্দীপক শিমুলের মধ্যে যে যে বিষয় ফুটে উঠেছে আর তোমার পঠিত শিক্ষা মনুষ্যত্বে যা যা পেয়েছো সেটা লিখবে। ঘ নম্বরে 4টা প্যারা লিখতে হবে যে সে পলাশের মনোভাবটি এখানে যথার্থ,
এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মূল সুর। সেটা কি? জ্ঞান ও অন্তরের মুক্তির মাধ্যমে ব্যক্তিকে মনুষ্যত্ববোধে উন্নতি করা যায়। কিসের মাধ্যমে? জ্ঞান ও অন্তরের মুক্তি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আমরা দেখতে পাই লেখক তার জীবসত্তাকে মানব সত্তায় উত্তরণের জন্য একটা মাধ্যম, একটা মই বলেছে, একটা মই। সে মইটা হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষার মাধ্যমে মানুষ তার মনুষ্যত্ব বোধকে কি জাগ্রত করতে পারবে এবং সবার সামনে পরিচয় করতে পারবে, ব্যক্ত করতে পারবে। পাশাপাশি যে অন্ন বস্ত্রের চাহিদা সেটা পূরণ করার প্রতিও গুরুত্ব দিয়েছেন। 3 নম্বর প্যারা তুমি উদ্দীপক প্লাস পঠিত গল্প, আর 4 নম্বর যে প্যারা থাকবে সেখানে তুমি মূল ভাবটা তুমি মন্তব্য দিবে, মন্তব্য। আর একটা সৃজনশীল দেখো, শাহেদ করিম দুর্নীতির বিরুদ্ধে টকশোতে কথার ফুলঝুরি ফুটতো তার মুখে, শোনাতেন নীতিবাক্য। আমাদের সমাজ ব্যবস্থায় এমন অনেক লোক আছে যারা অন্যায় দুর্নীতি করে, কিন্তু আবার সামনাসামনি মানুষের সামনে অনেক সাধু সাজে আর কি। হাসপাতালের মালিক হিসেবে তিনি মানবহিতৈষী হিসেবে ফিরিস্তি দিতেন। করোনাকালে করোনা টেস্টের ভুয়া রেজাল্ট দিয়ে তার আসল পরিচয় ফুটিয়ে তোলেন। এরকম আরও অনেক দুর্নীতি অনিয়মের অভিযোগে বর্তমানে তাকে কারাবাস করছেন তিনি। অর্ণবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বোধটি কিসের পরিচায়ক? তাহলে এই বোধটি দেখো মনুষ্যত্বের পরিচায়ক, অর্থাৎ তোমার অন্নবস্ত্র থেকেও তোমার মানবিক গুণাবলী এটা বেশি, অর্থাৎ এটা তারা বুঝিয়েছে মনুষ্যত্বের পরিচায়ককে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে উল্লিখিত খুদ পিপাসা মানে ক্ষুধার যে পিপাসা, এই ব্যাপারটি মানবিক করে তোলা যায় কিভাবে, ব্যাখ্যা করো। অর্থাৎ এটা একমাত্রই মানবিক করে তোলা যায় কিভাবে বলো তো? এটা হচ্ছে শিক্ষার দ্বারা। কিসের দ্বারা? শিক্ষার দ্বারা। শিক্ষা গ্রহণ করতে হবে। তুমি জীবসত্তা থেকে তোমার যদি মনুষ্যত্ব বোধে উপর স্তরে যেতে চাও, তোমার অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার মাধ্যমে তুমি যেতে পারবা। মানব জীবনে কয়টা সত্তা? দুইটা। একটা হচ্ছে জীবসত্তা মানে জীবের অস্তিত্ব, আর একটা হচ্ছে মানব সত্তা, সেটা মানবের অস্তিত্ব, মানবিক গুণাবলী। তাহলে জীবসত্তা থেকে তুমি উপরের সত্তায় মানবিক গুণাবলীতে মানে শিক্ষার যে সব থেকে প্রয়োজনীয় দিক সেখানে যদি যেতে চাও, তাহলে তোমার শিক্ষার মাধ্যমে যেতে হবে। কয়েকবার পড়বা, এটা লিখতে পারবে। গ নম্বরে 3টা প্যারা উদ্দীপকে করোনা টেস্ট নিয়ে শাহিদের করিমের যে কর্মকাণ্ড শিক্ষা মনুষ্যত্বের কোন দিক সেটা দেখো। এখানে শিক্ষা মনুষ্যত্বের যে জীবসত্তার দিক, জীবসত্তা কিন্তু দেখো এটা এর মধ্যে কোনো মানবিক গুণাবলী নাই, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, অর্থ উপার্জনে ব্যতিব্যস্ত থাকা। আমরা যেটা দেখতে পাই উদ্দীপকে শাহেদের মধ্যে যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের লেখক 2টি সত্তার কথা বলেছেন, একটা জীবসত্তা, একটা মানব সত্তা। মানব সত্তা, মানুষ জীবসত্তা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে অধিকাংশ মানব সত্তার ঘরে সে উন্নীত হতে পারে না। দেখবা অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু দান খয়রাত করে না, তাহলে তার এই যে মানব সত্তা বা মনুষ্যত্ব বোধ তেমন জাগ্রত হয়নি। অর্থাৎ তার টাকা থেকে লাভ কি? সে তো মানুষকে দানই করে না, সে নিজেকে নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকে। ঠিক যেমনটা আমরা এই যে শাহেদ করিমের মধ্যে আমরা দেখতে পাই, সেটা অনৈতিক একটা কাজকর্ম করেছে, অর্থের দিকে বেশি ঝুঁকেছে, অর্থাৎ এই অর্থটা হচ্ছে জীবসত্তা। ঘ নম্বরে দেখো উদ্দীপকের প্রথম দিকে শাহেদ করিমের কথা অনুযায়ী যদি তার কর্মকাণ্ড পরিচালিত হতো, তবে তারা সে জীবনে সোনা ফলাতো। এই সোনা ফলাতো দ্বারা বুঝিয়েছে তার মনুষ্যত্ববোধ জাগ্রত হতো, তার মনুষ্যত্ববোধ বা মানবিক গুণাবলী জাগ্রত হতো। এখানে মানবিক গুণাবলীও লিখতে পারো, মানবিক গুণাবলী। এই শব্দগুলো যখনই তুমি লিখবা না, এক্সামিনার খুশি হয়ে যাবে যে মূল কথাটা বুঝতে পেরেছে। অর্থাৎ একজন দেখো মনুষ্যত্ব বোধ সম্পূর্ণ, সম্পূর্ণ কিন্তু আলাদা। সম্পূর্ণ মানে পুরোপুরি শেষ হয়েছে, আর সম্পূর্ণ মানে গুণ সম্পন্ন দ্বারা বুঝিয়েছে এখানে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানব জীবনে 2টা শর্ত বারবার একই প্রসঙ্গ আসছে। ওই জীবসত্তা থেকে মানব সত্তায় উত্তরণের পথই হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমেই তুমি সর্বোচ্চ ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর 4 নম্বর যে প্যারা ঘ নম্বরে, সেটা তুমি মন্তব্য এখানে ফুটিয়ে তুলবে যে শাহেদ করিম যদি তার টকশোর মতো তার দুর্নীতির বিরুদ্ধে সবসময় বিরুদ্ধে অবস্থান করতো, তাহলে তার জীবন কিন্তু অন্যরকম হয়ে যেত। মানবিক গুণাবলী সমৃদ্ধ সে হতো, শুধু অর্থ নিয়ে ব্যতিব্যস্ত থাকতো না, অন্যায় করতো না। অর্থচিন্তার যে নিগড়, যে শৃঙ্খল, সেটাতে বেরিয়ে এসে সে মানবিক গুণাবলীতে উদ্ভাসিত হতে পারতো, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারতো। যেটা হচ্ছে দেখো একমাত্র শিক্ষার মাধ্যমে এই প্রকৃত স্বাদটা অর্জন করা যায়। তাই আমরা বলতে পারি উদ্দীপকের প্রথম দিকে শাহেদ করিমের কথা অনুযায়ী যদি তার কর্মকাণ্ড পরিচালিত হতো, তবে সে জীবনে সোনা ফলাতে পারতো। আর সোনা দ্বারা এখানে কি মনুষ্যত্ববোধ বা
মানবিক গুণাবলী সম্পূর্ণ হতে পারতো, মানবিক গুণাবলী সমৃদ্ধ হতে পারতো। আমি 2টা বা 3টা করে সৃজনশীল রেখেছি। এর পাশাপাশি তোমাদের টেস্ট পরীক্ষা আর পর তো অনেক প্রশ্ন তোমরা টেস্ট পেপার থেকে তো সলভ করবা, আমিও করাবো ইনশাল্লাহ। সব মিলিয়ে তোমার ভালো একটা প্রস্তুতি হবে এবং তুমি ভালো মার্ক পাবে। এই শিক্ষা ও মনুষ্যত্ব এবং বই পড়া, এই 2টা গদ্য নিয়ে অনেকের সমস্যা ছিল। আমি মূল বইটা প্রাধান্য দিয়ে এরপর গুরুত্বপূর্ণ এমসিকিউ, সৃজনশীল আলোচনা করলাম এবং গুরুত্বপূর্ণ লাইন, তারপর কবি পরিচিতি, পাঠ পরিচিতি, যে সাহিত্য কর্মগুলো আলোচনা করেছি, এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা, শুরু থেকে শেষ পর্যন্ত করবা। এবং মূল বইয়ে যেই অংশগুলো আমি হাইলাইট করে দিয়েছি তুমিও তদ্রূপ হাইলাইট করবা। সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা এবং যেগুলো নোট করতে বলেছি নোট করে তুমি গ্রুপে পোস্ট করে আমাকে মেনশন করবা তোমার যে ভুল ত্রুটি, বা যে কোনো একটা সৃজনশীল লিখবা এবং সময় রাখবা তুমি 20 বা 21 মিনিট। তুমি কত সময়ের মধ্যে লিখতে পেরেছো সেটাও তুমি পোস্টে জানাবা, তাহলে আমি একটা মন্তব্য করে দিবে তুমি কত মার্ক পেতে পারো বা তোমার লেখার অগ্রগতি ভালো হচ্ছে কিনা। সব মিলিয়ে আবারও শুভকামনা জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকো।